সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছি আমরা। দেখতে আমরা চলে আসলাম আমাদের বৃত্তের অধ্যায়ের ৮ নাম্বার লেকচারে। আজকের অধ্যায়ে আমরা কি পড়বো? আজকের লেকচারে আমরা কি পড়বো? চলো দেখে নিই। আজকের লেকচারে থাকবে আমাদের মৌলিক অক্ষ এবং সাধারণ জ্যা। তারপরে থাকবে আমাদের সাধারণ স্পর্শক। সো আজকের লেকচারে সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিসটা হচ্ছে মৌলিক অক্ষের কনসেপ্টটা বোঝা। এটা যদি তুমি ক্লিয়ারলি বুঝতে পারো, তাহলে দেখবা সাধারণ জ্যা, সাধারণ স্পর্শক খুবই ইজিলি বুঝে ফেলা যাবে। আচ্ছা, তাহলে শুরুতেই হচ্ছে মৌলিক অক্ষ। মৌলিক অক্ষ জিনিসটা কি? দেখো ভাইয়া, যেকোনো ২ টা বৃত্তের ক্ষেত্রেই দেখা যাবে যে আমরা একটা সরল আমরা একটা সরল রেখা পাই। একটা স্পেশাল টাইপের সরল রেখা পাই। এই স্পেশাল টাইপের সরল রেখাটা হচ্ছে আচ্ছা, আমরা সরলরেখাটা ড্র করি। তারপরে হচ্ছে আমরা এটা নিয়ে কথা বলি। চলো। আগে আমরা সরলরেখাটাকে ড্র করে ফেলি। আচ্ছা। তাহলে কি বলতেছিলাম? যে যেকোনো ২ টা বৃত্তের ক্ষেত্রে বা একজোড়া বৃত্তের ক্ষেত্রে সবসময় একটা স্পেশাল সরলরেখা পাওয়া যায়। যেই সরলরেখার উপরস্থ একটা নির্দিষ্ট বিন্দু থেকে উভয় বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য সমান হবে। ধরো এটা হচ্ছে আমাদের পি বিন্দু। পি বিন্দু থেকে হচ্ছে আমি এখানে স্পর্শক আঁকলাম পি আর এই বৃত্তে স্পর্শক আঁকলাম পিবি। তাহলে দেখা যাবে যে অলওয়েজ পি এ সমান পিবি হয়। পি বিন্দুটা যেটা হচ্ছে সরলরেখার উপরস্থ বিন্দু, সেই বিন্দুকে আমি এখান থেকে না নিয়ে যদি এই জায়গাতে নেই, এই জায়গাতেও নেই, এই জায়গাতেও নেই, মানে সরলরেখার যেকোনো বিন্দু হিসেবে পি বিন্দুকে নেই না কেন, দেখা যাবে সরলরেখার উপরস্থ যেকোনো বিন্দু থেকে ২ টা বৃত্তে অঙ্কিত এই ২ টা আলাদা স্পর্শকের দৈর্ঘ্য অলওয়েজ কি আসবে? অলওয়েজ সমান আসবে। অলওয়েজ PA ইকুয়ালস টু PB হবে। ঠিক আছে? আচ্ছা। তো এই স্পেশাল রেখাটাকে আমি কি বলতেছি ভাইয়া? এই স্পেশাল রেখাটাকে আমি বলতেছি হচ্ছে মৌলিক অক্ষ। এই স্পেশাল রেখাটাকে আমি কি বলতেছি? মৌলিক অক্ষ। দেখো এখানে সুন্দর মতো সংজ্ঞাটা দিয়ে দেওয়া আছে। কি বলতেছে? মৌলিক অক্ষ হলো এমন একটা সরল রেখা যার উপরস্থ যেকোনো বিন্দু থেকে বৃত্তদ্বয়ের উপর যতগুলো স্পর্শক অঙ্কন করা যায় তাদের দৈর্ঘ্য পরস্পর সমান। ঠিক আছে? ওকে। তাহলে হয়ে গেল। PA ইকুয়ালস টু PB। তাহলে PA ইকুয়ালস টু PB এই জিনিসটাই হচ্ছে কি? এই জিনিসটাই হচ্ছে P তো চলমান বিন্দু। P হচ্ছে কি? আমরা ধরো এই সরলরেখাটার সমীকরণ বের করতে চাই। তাহলে P হচ্ছে সরলরেখার উপরস্থ একটা বিন্দু, চলমান বিন্দু। তাহলে এই চলমান বিন্দুর শর্তটা কি? চলমান বিন্দুর শর্ত হচ্ছে PA ইকুয়ালস টু PB। সঞ্চারপথের সমীকরণ বের করার জন্য আমাদের একটা শর্ত দরকার হয়। সঞ্চারপথের চলমান বিন্দু যেই শর্ত মেনে তারপরে সঞ্চারপথ তৈরি করে, সেই শর্তটা কি এখানে? PA ইকুয়ালস টু PB। তাহলে চলো আমরা হচ্ছে এই শর্তটা এপ্লাই করে দেখি যে সরলরেখার সমীকরণটা আসলে কি হয়। তাহলে এই হচ্ছে ২ টা বৃত্ত। আর এই হচ্ছে সেই রেখা। এটাকে আমরা কি বলতেছি? এটা হচ্ছে আমাদের মৌলিক অক্ষ, তাই না? আচ্ছা। তাহলে তার উপরস্থ একটা বিন্দু হচ্ছে পি বিন্দু। পি বিন্দুর স্থানাঙ্ক, পি হচ্ছে চলমান বিন্দু, তার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। চলমান বিন্দু এক্স কমা ওয়াই। এবার দেখো পি বিন্দু থেকে আচ্ছা ওয়েট। তার আগে হচ্ছে আমরা একটু বৃত্তগুলোর সমীকরণ নির্ধারণ করি। এই বৃত্তটার সমীকরণ হচ্ছে S2 ইকুয়ালস টু 0। ঠিক আছে? আর এই বৃত্তের সমীকরণ হচ্ছে S1 ইকুয়ালস টু 0। ২ টা বৃত্তের সমীকরণ। ওকে? ভালো কথা। এবার আমরা কি করব? এবার হচ্ছে আমরা পি বিন্দু থেকে প্রথম বৃত্তে একটা স্পর্শক আঁকবো। এটা হচ্ছে আমাদের PA, একটা স্পর্শক। একই রকম ভাবে আমরা পি বিন্দু থেকে এই দ্বিতীয় বৃত্তের উপর আরেকটা স্পর্শক আঁকবো। এটা হচ্ছে আমাদের PB। ওকে? আচ্ছা। তাহলে PA ইকুয়ালস টু PB। PA ইকুয়ালস টু কত ভাইয়া? PB। আচ্ছা। আমরা জানি যে বহিঃস্থ বিন্দু থেকে কোন একটা বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করার জন্য কি করতে হয়? √S এই ফর্মুলাটা এপ্লাই করতে হয়, তাই না? আচ্ছা। তাহলে PA ইকুয়ালস টু কি হবে? PA হচ্ছে x, y বিন্দু থেকে S1 ইকুয়ালস টু 0 বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে এই স্পর্শকের দৈর্ঘ্য কি হবে? √S1 আর স্থানাঙ্ক কত বসবে? বহিঃস্থ বিন্দুর স্থানাঙ্কটা। বহিঃস্থ বিন্দু কত? x, y। তাহলে এখানে কি বসবে? x, y। ওকে, ইকুয়ালস টু PB। প্রিভিয়াস ক্লাসেই পড়ছিলাম আমরা, অলরেডি পড়ে ফেলছি। সবার জানা আছে যে বহিঃস্থ বিন্দু থেকে কোন একটা বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কি হয়? √S। এস এর ভিতরে কি বসবে? এক্স ওয়াই এর জায়গায় বহিঃস্থ বিন্দুর স্থানাঙ্ক। মানে এস এর ভিতরে স্থানাঙ্কটা কি হবে? বহিঃস্থ বিন্দুর স্থানাঙ্ক, তাই না? আচ্ছা। তাহলে পিবি কি হবে? √S2
কোন বিন্দু থেকে স্পর্শক আঁকতেছি? S2 = 0 তে বহিস্থ কোন বিন্দু থেকে স্পর্শক আঁকা হচ্ছে? x, y বিন্দু থেকে স্পর্শক আঁকা হচ্ছে। তাহলে হবে স্থানাঙ্ক বসবে কত? x, y। বোথ সাইডে স্কয়ার করে ফেলো। তাহলে কি আসে? আসে S1 x, y = S2 x, y। তাহলে আসতেছে কি আমাদের কাছে আল্টিমেটলি S1 x, y মাইনাস S2 x, y = 0। আরেকটু সংক্ষেপে চাইলে আমরা লিখতে পারি কি S1 মাইনাস S2 = 0। মানে S1 = 0 বৃত্তের সাধারণ সমীকরণ, S2 = 0 বৃত্তের সাধারণ সমীকরণ। একটা সাধারণ সমীকরণ থেকে আরেকটা সাধারণ সমীকরণ বিয়োগ করে দিলেই লিটারালি একটা সাধারণ সমীকরণ থেকে আরেকটা সাধারণ সমীকরণ বিয়োগ করে দিলে আমরা কি পেয়ে যাব? ওই বৃত্তের মৌলিক অক্ষের সমীকরণটা পেয়ে যাব। ঠিক আছে? এই যে দেখো আমাদের এখানেও বলে দেওয়া আছে। আর obviously আমাদের S1 = 0, S2 = 0 এগুলো কি? বৃত্তের সাধারণ সমীকরণ। আর বৃত্তের সাধারণ সমীকরণে x², y² এর সহগ কি থাকে? অলওয়েজ x² y² এর সহগ 1 থাকে। ঠিক আছে? এটা যেন সবার খেয়াল থাকে। ওকে? আচ্ছা। তাহলে এই হচ্ছে আমাদের মৌলিক অক্ষের কনসেপ্টটা। এবার যদি আমরা একটু সামনে যাই, দেখো আমাদের বৃত্তদ্বয়ের পারস্পরিক অবস্থানের উপর ভিত্তি করে মৌলিক অক্ষটার বিভিন্ন রকম সিগনিফিকেন্স থাকে। পারস্পরিক অবস্থান, বৃত্তের পারস্পরিক অবস্থান নিয়ে আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে আলোচনা করছিলাম। নিশ্চয়ই খেয়াল আছে। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে বৃত্ত বিভিন্নভাবে থাকতে পারে। হইতে পারে ২ টা বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ করতেছে না। হইতে পারে তারা বহিঃস্পর্শ করতেছে। হইতে পারে একে অপরকে ছেদ করে ফেলছে। হইতে পারে অন্তঃস্পর্শ করছে। হইতে পারে কি একটা বৃত্ত আরেকটা বৃত্তের ভিতরে থাকতেছে। আচ্ছা। তো এই বৃত্তের সাপেক্ষে আরেকটা বৃত্তের অবস্থান কিরকম? তার উপর ভিত্তি করে মৌলিক অক্ষের বিভিন্ন রকম সিগনিফিকেন্স থাকে। যেমন আমি যদি একদম ১ম কেস নিয়ে ভাবি, একদম ১ম কেস কি? স্পর্শ বা ছেদ করে না। একটা বৃত্ত আরেকটা বৃত্তকে স্পর্শও করতেছে না, ছেদও করতেছে না। আচ্ছা, তখন কি হবে? দেখো, আমরা জানি যে এটার শর্তটা কি? C1 C2 is greater than R1 plus R2 নিশ্চয়ই সবার খেয়াল আছে। গাণিতিক শর্ত। ছেদ বা স্পর্শ কিছুই করবে না। এটা গাণিতিক শর্ত কি? কেন্দ্র তার মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধগুলোর যোগফল থেকে বড়। আচ্ছা, তো এই আলোচনাগুলো প্রিভিয়াস ক্লাসে হয়ে গেছে। সো এটা নিয়ে বেশি কথা বলব না। আমরা জাস্ট অবজার্ভ করব। আচ্ছা। তো এইরকম ক্ষেত্রে কি হয়? এরকম ক্ষেত্রে দেখা যায় যে মৌলিক অক্ষটা হচ্ছে জাস্ট এই ২ টা বৃত্তের মাঝখানে যে জায়গাটা আছে সেই জায়গায় অবস্থিত একটা র‍্যান্ডম রেখা। র‍্যান্ডম না অবশ্যই নির্দিষ্ট রেখা। মানে মাঝের যে জায়গাটা সেই জায়গাটাতে হচ্ছে মৌলিক অক্ষ অবস্থান করতেছে। এখানে কোনো স্পেশালিটি নাই। জাস্ট যখন স্পর্শ বা ছেদ করে না তখন, সেই ক্ষেত্রে। আচ্ছা। যখন পরস্পরকে বহিঃস্পর্শ করে সেই ক্ষেত্রে মৌলিক অক্ষ একটা বিশেষ ভূমিকা অবতীর্ণ হয়। দেখা যায় যখন পরস্পরকে স্পর্শ করে এবং বহিঃস্পর্শ করে তখন মৌলিক অক্ষটা আসলে সাধারণ স্পর্শকে পরিণত হয় এবং বহিস্থ স্পর্শ বিন্দুতে মানে আমাদের এখানে বহিঃস্পর্শ করছে তাহলে বহিঃস্পর্শ বিন্দু আছে এই বহিঃস্পর্শ বিন্দু এই বিন্দুতে হচ্ছে সাধারণ স্পর্শক আঁকা যায় এই সাধারণ স্পর্শক হিসেবে কে কাজ করে মৌলিক অক্ষ কাজ করে ওকে তাহলে যখন দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তখন মৌলিক অক্ষের স্পেশালিটি কি সে তখন সাধারণ স্পর্শক হিসেবে কাজ করে এবং কোন ধরনের সাধারণ স্পর্শক স্পর্শ বিন্দুগামী সাধারণ স্পর্শক এই যে দেখো স্পর্শ বিন্দুগামী সাধারণ স্পর্শক ঠিক আছে ওকে তো বহিঃস্পর্শের ক্ষেত্রে স্পর্শবিন্দুগামী সাধারণ স্পর্শকের সমীকরণ কি? স্পর্শবিন্দুগামী সাধারণ স্পর্শক যেহেতু মৌলিক অক্ষ, এইজন্য স্পর্শবিন্দুগামী সাধারণ স্পর্শকের সমীকরণ হচ্ছে S1 - S2 = 0 স্পর্শবিন্দুগামী সাধারণ স্পর্শকের সমীকরণ। আচ্ছা। এরপরে দেখা যায় যখন ২ টা বৃত্ত পরস্পরকে ছেদ করে ফেলে, তখন দেখা যায় যে মৌলিক অক্ষটা আরেকটা বিশেষ ভূমিকা অবতীর্ণ হয়। দেখো তো মৌলিক অক্ষ এখন কি হিসেবে কাজ করতেছে ছবি দেখে একটু ভাবো তো। ছবিটা দেখে একটু খেয়াল করো তো মৌলিক অক্ষ এখন কি হিসেবে কাজ করতেছে? এ কি সাধারণ জ্যা হিসেবে কাজ করতেছে না? মৌলিক অক্ষটা এই রেখাটা ১ম বৃত্তেরও জ্যা আবার ২য় বৃত্তেরও জ্যা। তাহলে এ হচ্ছে কি সাধারণ জ্যা। মৌলিক অক্ষ তাহলে এখন কি হিসেবে কাজ করতেছে? মৌলিক অক্ষ হচ্ছে এখন সাধারণ জ্যা হিসেবে কাজ করতেছে। এইজন্য সাধারণ জ্যায়েরও সমীকরণ কি হয়? S1 - S2 = 0 ঠিক আছে? ওকে। যখন বহিঃস্পর্শ করে তখন সাধারণ স্পর্শকের সমীকরণ হয় S1 - S2 = 0 যখন ছেদ করে তখন সাধারণ জ্যা হবে। এইজন্য সাধারণ জ্যায়ের সমীকরণও কি হবে? S1 - S2 = 0 ইন দ্যা এন্ড এই ২ টাই কি আসলে মৌলিক অক্ষ। এইজন্য তাদের সমীকরণও কি সেম। তাই না? মজার একটা জিনিস। আচ্ছা। এটা খেয়াল করলাম আমরা। এরপরে যখন হচ্ছে তোমার অন্তঃস্পর্শ করে তখন কি হয়? দেখা যায় অন্তঃস্পর্শ করলে আবার বহিঃস্পর্শের মতো ঘটনা। বহিঃস্পর্শে যেরকম মৌলিক অক্ষ স্পর্শ বিন্দুতে সাধারণ স্পর্শকে পরিণত হয়, অন্তঃস্পর্শের ক্ষেত্রে মৌলিক অক্ষ স্পর্শ বিন্দুতে সাধারণ স্পর্শকে পরিণত হয়। তাহলে এক্ষেত্রেও সাধারণ স্পর্শকের সমীকরণ কি? S1 - S2 = 0 ওকে? আচ্ছা। তাহলে যখন অন্তঃস্পর্শ করবে তখন স্পর্শকের সমীকরণটা হচ্ছে S1 - S2 =
0। ঠিক আছে? ওকে। তাহলে হোপফুলি হচ্ছে আমরা ক্লিয়ার হয়ে গেলাম সাধারণ জ্যা আর হচ্ছে আমাদের এই সাধারণ স্পর্শক সেটা অন্তঃস্পর্শ হোক কিংবা হচ্ছে বহিঃস্পর্শ হোক। স্পর্শবিন্দুতে সাধারণ স্পর্শক। সমীকরণ কি? S1 - S2 = 0 কারণ এরা মৌলিক অক্ষ। আবার সাধারণ জ্যা সেটারও সমীকরণ কি? S1 - S2 = 0 কেন? কারণ এরা মৌলিক অক্ষ। আচ্ছা। আর যখন একটা বৃত্ত সম্পূর্ণরূপে আরেকটা বৃত্তের ভিতরে অবস্থান করে একদম লাস্ট কেস ৫ নাম্বার কেস তখন কি হবে? কিছুই না। তখন একদম ১ম কেসের মতো জাস্ট ২ টা বৃত্তেরই বাইরে থাকবে এরকম একটা রেখা পাবো। ২ টা বৃত্তের সাপেক্ষেই বাইরে অবস্থান করবে এরকম একটা সরলরেখা পাওয়া যাবে। সেটা হচ্ছে মৌলিক অক্ষ। এখানে কোনো স্পেশালিটি নেই। ঠিক আছে? আচ্ছা। তো ভাই যেটা বললাম সেটা এখানে বলে দেওয়া আছে যে ২ টি বৃত্তের বহিঃস্পর্শ এবং অন্তঃস্পর্শের ক্ষেত্রে মৌলিক অক্ষই আসলে স্পর্শ বিন্দুগামী সাধারণ স্পর্শকে রূপান্তরিত হয়। আর যখন পরস্পরকে ছেদ করে তখন মৌলিক অক্ষই সাধারণ জ্যাতে রূপান্তরিত হয়। এইজন্য সাধারণ জ্যা আর স্পর্শবিন্দুগামী সাধারণ স্পর্শকের সমীকরণ সেম। ঠিক আছে? আচ্ছা। এখানে একটা ছোট্ট ম্যাথ আছে। চলো আমরা সলভ করি। কি বলতেছে চলো দেখি। কোয়েশ্চেনে বলা হচ্ছে, কি বলতেছে কোয়েশ্চেনে? x² + y² + 6x + 2y + 6 = 0 এটা একটা বৃত্তের সমীকরণ, সাধারণ সমীকরণ। এটা আরেকটা বৃত্তের সাধারণ সমীকরণ x² + y² + 8x + y + 10 = 0 বৃত্ত দুইটির সাধারণ জ্যায়ের সমীকরণ কোনটি? আচ্ছা, সাধারণ জ্যায়ের সমীকরণ বের করার জন্য কি করব? একটা বৃত্তের সমীকরণ থেকে আরেকটা বৃত্তের সমীকরণ বিয়োগ করে দেব। আচ্ছা, আমি একটু উপর নিচে লিখি, তাহলে তোমাদের হিসাবটা বুঝতে সুবিধা হবে। একটা বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² + 6x + 2y + 6 = 0 আরেকটা বৃত্তের সমীকরণ কি? x² + y² + 8x + y + 10 = 0 এবার এটা হচ্ছে S1 এটা হচ্ছে S2 তো সমীকরণটা কি? সাধারণ জ্যার সমীকরণ হচ্ছে S1 - S2 মানে এটা থেকে এটা বিয়োগ। তাহলে x² - x² কিছুই থাকতেছে না। y² - y² কিছুই থাকতেছে না। 6x - 8x - 2x 2y - y + y 6 - 10 - 4 = 0 সবাইকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তাহলে চলে আসতেছে 2x - y + 4 = 0 তাহলে এই জিনিসটা কি? এটাই হচ্ছে মৌলিক অক্ষের সমীকরণ। এখন যদি সাধারণ স্পর্শক হয় তাহলে সাধারণ স্পর্শক, সাধারণ জ্যা হলে সাধারণ জ্যা। কোশ্চেনে বলছে সাধারণ জ্যা, সো এটা সাধারণ জ্যা। আচ্ছা। তাহলে আনসার কি আসবে? 2x - y + 4 = 0 which is সি নাম্বার অপশন। হয়ে গেল। বেশ সহজ অঙ্ক। আচ্ছা। হোপফুলি সবাই ক্লিয়ার হয়েছি? ওকে। চলো আমরা আরেকটু সামনে আগাই। দেখো এই ম্যাথটাতে কি বলা হচ্ছে? obviously হচ্ছে আমাদের এখানে আমরা যে ছবিগুলো এঁকে রাখি সেই ছবিগুলো কিন্তু আমাদের প্রশ্নের শুরুতে থেকে দেওয়া থাকবে এরকম কিন্তু না। ঠিক আছে? আমি একটা কাজ করি আমি ছবিটা মুছে ফেলি। আমি এই ছবিটাকে মুছেই ফেলি। চলো দেখি প্রশ্নে কি বলতেছে দেখো। আমাদের কাছে ২ টা বৃত্ত আছে। একটা বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² - 12x + 16y - 69 = 0 আরেকটা বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² - 9x + 12y - 59 = 0 এই ২ টা বৃত্তের সমীকরণ আমরা জানি। কোশ্চেনে বলা হচ্ছে যে তুমি বৃত্তদ্বয়ের সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। সাধারণ জ্যায়ের সমীকরণ না, দৈর্ঘ্য নির্ণয় করতে বলতেছে। কি বের করা লাগবে? দৈর্ঘ্য বের করা লাগবে। সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য। আচ্ছা। ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করি। আমরা চলো সবার আগে সাধারণ জ্যায়ের সমীকরণটা বের করি। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমাদের কাজ কি হবে? প্রথমত সাধারণ জ্যায়ের সমীকরণটা বের করা। আচ্ছা। তাহলে সাধারণ জ্যায়ের সমীকরণ বের করার জন্য আমাদের কি করতে হবে? S1 - S2 তাহলে বৃত্তগুলোর সমীকরণ লিখো আগের মতো। x² + y² - 12x + 16y - 69 = 0 S1 = 0 এবার S2 = 0 কি আছে? x² + y² সাথে কি আছে ভাইয়ারা? -9x + 12y - 59 -9x + 12y - 59 = 0 ওকে? আচ্ছা এখন একটা থেকে আরেকটা বিয়োগ করো। x² - x² কত আসে? 0 y² - y² কত আসে? 0 -12x + 9x কত হয়? -12x মাইনাস মাইনাসে প্লাস 9x কত আসবে তাহলে? -3x 16y - 12y কত হবে? +4y -69 মাইনাসে মাইনাসে +59 তাহলে কত আসবে? -10 ইকুয়ালস টু কত? 0 সবাইকে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে কি হবে? হবে 3x
-4y + 10 = 0, 3x - 4y + 10 = 0। তাহলে এটা হচ্ছে কি? এই জিনিসটাই হচ্ছে আমাদের কি? সাধারণ জ্যায়ের সমীকরণ। আচ্ছা। তো আপনার সাধারণ জ্যায়ের সমীকরণ বের করলেন। আর সাধারণ জ্যায়ের সমীকরণ তো আসলে চাই না। আপনি বের করলেন কেন? বের করছি কেন? তার একটা রিজন আছে obviously। সেটা হচ্ছে তুমি প্রিভিয়াস ক্লাসে পড়ছিলে এজন্য তোমরা জানো। প্রিভিয়াস ক্লাসে না পড়লে হয়তো তার আগের ক্লাসে তোমাদের পড়ানো হইছে। সো তোমরা জানো। কি জানো? যে আমি যদি হচ্ছে কোন একটা বৃত্তে কোন একটা জ্যায়ের দৈর্ঘ্য বের করতে চাই, আমাকে ওই জ্যায়ের সমীকরণ জানা লাগবে। ঠিক আছে? আমি তোমাদের একটু মনে করায় দিই। দাঁড়াও। এই হচ্ছে আমাদের একটা বৃত্ত। আর এই হচ্ছে আমাদের বৃত্তের জ্যা। ওকে, ভালো কথা। আচ্ছা। এখন এই হচ্ছে ধরো আমাদের বৃত্তটার কেন্দ্র। আমাদের কেন্দ্র থেকে আচ্ছা আমরা চলো ১ম বৃত্তটাকে নিয়ে কথা বলি। আমরা ১ম বৃত্তকে নিয়ে ভাবতেছি। ঠিক আছে? যেকোনো একটা বৃত্তকে নিয়ে ভাবলেই হয়। যেহেতু সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য বের করার জন্য যেকোনো একটা বৃত্তের সাপেক্ষে দৈর্ঘ্য বের করলেই হয়। দৈর্ঘ্য সেমই আসবে। ঠিক আছে? আচ্ছা। সো আমরা ১ম বৃত্তকে নিয়ে কাজ করতেছি। আমাদের এই ১ম বৃত্তটার কেন্দ্র কত? কেন্দ্র কত ১ম বৃত্তটার? দেখো x এর সহগ বাই -2, তাহলে -12/-2 কত আসবে? 6, y এর সহগ বাই -2 তাহলে 16/-2 কত আসবে? -8। তাহলে কেন্দ্র আসলো হচ্ছে 6, -8। আচ্ছা, এবার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ ইকুয়ালস টু কত আসবে? আসবে √g² + f² - c। তাহলে আসবে হচ্ছে 36, f² কত? 64 - c। তাহলে -69 কত হয় তাতে? 100 - 69। তাহলে আসতেছে হচ্ছে আমাদের কাছে ওয়েট আচ্ছা এটা প্লাস হবে। দেখো -c এর মান তো -69 তাহলে মাইনাসে, মাইনাসে +69 হয়ে যাবে। আল্টিমেটলি আসবে √169 তার মানে কত? 13। তাহলে ব্যাসার্ধ আসলো কত? 13। এটা হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ। আচ্ছা। এখন আমরা হচ্ছে এই যে, এই যে কেন্দ্রটা আছে C1 6, -8 এই কেন্দ্র থেকে আমরা রেখাটার দূরত্ব বের করব। দূরত্ব হচ্ছে d। কেন্দ্র থেকে আমাদের এই সাধারণ জ্যা বা জ্যায়ের দূরত্ব কত? d। ঠিক আছে? আচ্ছা তাহলে d এর মানটা বের করি সবার আগে চলো। d এর মানটা আমাদের একটু বের করা দরকার। সবার আগে সেটা বের করি। d ইকুয়ালস টু কত? মডুলাস কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোন একটা রেখার দূরত্ব বের করার ফর্মুলা কি? মডুলাস ax + by + c। তার মানে মডুলাস 3x1 - 4y1 + 10। আচ্ছা ডিভাইডেড বাই √a² + b² তাহলে কত হবে? 3² + b² কত? -4 এর স্কয়ার। আচ্ছা তাহলে কত আসতেছে? x1 y1 কি? ওই বিন্দু যেই বিন্দু থেকে আমরা হচ্ছে এই রেখাটার দূরত্ব বের করার চেষ্টা করতেছি বা আমাদের এই জ্যায়ের দূরত্ব বের করার চেষ্টা করতেছি। তাহলে সেই বিন্দুটার স্থানাঙ্ক কত? 6 - 8 তার মানে x1 এর ভ্যালু হচ্ছে 6 আর y1 এর ভ্যালু কত? -8 তাহলে বসায় দাও এখানে। তাহলে কত আসবে? 3 * 6 18 -4 * -8 32 যোগ 10 ডিভাইডেড বাই কত? 5 18 যোগ 32 কত আসে? ৮ ২ 10 তাহলে হচ্ছে ২০ যোগ ৩০ ৫০ ৫০ যোগ ১০ ৬০ মডুলাস মানে শুধু ৬০ ৬০/৫ ১২। তাহলে ডি এর মান চলে আসলো ১২। এবার নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে আমরা বলছিলাম যে আমাদের জ্যায়ের দৈর্ঘ্যটা যদি হচ্ছে এল হয়ে থাকে, এই জ্যায়ের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা যদি হচ্ছে এল হয়ে থাকে তাহলে আমরা বলছিলাম যে এল সমান কত হবে? 2 × √r² - d² এরকম একটা ফর্মুলা আমরা ক্রিয়েট করছিলাম। নিশ্চয়ই সবার খেয়াল আছে। তাহলে সেটা যদি আমি এপ্লাই করি আমাদের এখানে ব্যাসার্ধের মান কত? ব্যাসার্ধের মান হচ্ছে 13 তাহলে 13² - d এর মান কত? কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? 12 তাহলে বসাও 12 কত আসে তাতে? এখানে আসবে ৫ ২ × ৫ ১০ তাহলে জ্যায়ের দৈর্ঘ্য কত আসলো? ১০ জ্যায়ের দৈর্ঘ্য চলে আসলো ১০ এটাই বের করতে বলা হচ্ছিল। সো হোপফুলি বুঝতে পারছো এই ধরনের ম্যাথে আমরা কি করব? সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বললে কি করব? সবার আগে সাধারণ জ্যায়ের সমীকরণটা বের করব। দেন যেকোনো একটা বৃত্ত নিয়ে সেই বৃত্তের কেন্দ্র থেকে সাধারণ জ্যায়ের সমীকরণের বা এই জ্যায়ের দৈর্ঘ্য বের করব। দূরত্ব বের করব। লম্ব দূরত্ব d। দেন এই যে ফর্মুলাটা আছে যে জ্যায়ের দৈর্ঘ্য ইকুয়ালস টু 2 × √r² - d² যেখানে r হচ্ছে কি? এই বৃত্তটার ব্যাসার্ধ। ঠিক আছে? আচ্ছা। তাহলে 2 × √r² - d² এটা এপ্লাই করলে ইজিলি আমার কাছে জ্যায়ের দৈর্ঘ্যটা চলে আসবে। ওকে? আচ্ছা। সো হোপফুলি হচ্ছে আমরা ম্যাথসটা ক্লিয়ারলি বুঝতে পারলাম। চলো পরের ম্যাথে চলে যাওয়া যাক। নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথে কি বলা হচ্ছে দেখো।
নেক্সট ম্যাথে বলতেছে আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 2y প্লাস 1 ইকুয়ালস টু 0 আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 2y মাইনাস 4 ইকুয়ালস টু 0 দুইটি বৃত্তের সমীকরণ। ঠিক আছে? আচ্ছা, এরপরে বলতেছে আমাদের সৃজনশীল প্রশ্ন ছিল, এটা উদ্দীপকের আমরা যেটা সলভ করবো সেই প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকে বর্ণিত বৃত্তদ্বয়ের সাধারণ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করা। আচ্ছা, ঠিক আছে। দেখো, এই হচ্ছে আমাদের কাছে দুইটা বৃত্তের সমীকরণ দিয়ে দেওয়া আছে। ঠিক আছে? ওকে। এখন কোশ্চেনে বলতেছে এই বৃত্তদ্বয়ের যে সাধারণ জ্যা থাকবে সেই সাধারণ জ্যা যেই বৃত্তের ব্যাস তার সমীকরণ আমরা বের করব। আচ্ছা, তো সবার আগে আমাদের একটু সাধারণ জ্যার সমীকরণটা বের করা দরকার। সাধারণ জ্যার সমীকরণ, তাই তো? ওকে, তাহলে চলো আমরা বের করি সাধারণ জ্যার সমীকরণ। আমরা লিখি বৃত্তগুলোর সমীকরণকে। ওকে, এখন হচ্ছে s1 মাইনাস s2 ইকুয়ালস টু 0। সেই ফরম্যাট অনুযায়ী আমি যদি হচ্ছে বিয়োগ করে ফেলি, আমাদের সাধারণ জ্যার সমীকরণ চলে আসবে x স্কয়ার মাইনাস x স্কয়ার 0, y স্কয়ার মাইনাস y স্কয়ার 0, মাইনাস 6x মাইনাস 4x মাইনাস 10x, 2y মাইনাস 2y, দুটোতেই 2y আছে। আচ্ছা, তাহলে তো এটা পুরোপুরি 0 হয়ে যাচ্ছে। তারপর আছে 1 মাইনাস মাইনাসে প্লাস 4, তাহলে এটা হবে প্লাস 5 ইকুয়ালস টু কত? 0। তাহলে আলটিমেটলি আমাদের কাছে দাঁড়াচ্ছে 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তুমি যদি সবাইকে মাইনাস 5 দিয়ে ভাগ করে দাও তাহলে এটা চলে আসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের সাধারণ জ্যায়ের সমীকরণ। এবার দেখো, কোশ্চেনে বলা হচ্ছে যে কোশ্চেনটা এবার আমরা একটু বুঝবো, মনোযোগ দিয়ে বুঝবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের কাছে হচ্ছে দুইটা বৃত্ত ছিল, তার মধ্যে আমরা জাস্ট একটা বৃত্তই আঁকি। ঠিক আছে? যে প্রথম বৃত্তটা আমরা ধরো আঁকতেছি, এই বৃত্তটাকে আমরা আঁকতেছি। ঠিক আছে? এই বৃত্তটাকে আমরা ড্র করতেছি। আচ্ছা, এরপর আমরা কি করলাম? আমরা হচ্ছে এই বৃত্তটার একটা সাধারণ জ্যা বের করছি, 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এই হচ্ছে কি? সাধারণ জ্যা। তাহলে এই হচ্ছে ধরো সেই সাধারণ জ্যা। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমি এমন একটা বৃত্ত তৈরি করব, নতুন বৃত্ত, যেই বৃত্তের ব্যাস হবে আমাদের এই সাধারণ জ্যা। তার মানে আমাদের যে নতুন বৃত্তটা, সেই বৃত্তটা হচ্ছে, নতুন যে বৃত্তটা সেটা হচ্ছে এরকম ভাবে হবে। ওকে, হয়ে গেল। তাহলে আমাদের নতুন বৃত্তটা হচ্ছে এই ছেদবিন্দুগুলো দিয়ে যাবে এবং আমাদের নতুন বৃত্তটার কেন্দ্র হবে কি? নতুন বৃত্তটার মানে আমাদের এই যে জ্যাটা আছে, জ্যাটাকে হচ্ছে আমরা এতটুকু ভাবতেছি, এইটাই হচ্ছে কি আমাদের সাধারণ জ্যা, এবং সাধারণ জ্যা হচ্ছে নতুন বৃত্তের ব্যাস। তার মানে নতুন বৃত্তটা হচ্ছে এই সাধারণ জ্যা এবং পুরাতন বৃত্তের ছেদবিন্দুগুলো দিয়ে যাবে নতুন বৃত্তটা। এন্ড সেকেন্ডলি আমাদের এই নতুন বৃত্তটার কেন্দ্র হবে সাধারণ জ্যার উপরে। তাহলে এই হচ্ছে প্রশ্নটার মিনিং। আমরা এখন নতুন বৃত্তের সমীকরণ বের করতে চাই, তাই তো? ওকে, ভালো কথা, বের করব। তাহলে এই বৃত্তটা যদি হয়ে থাকে s1 ইকুয়ালস টু 0 আর এই রেখাটা যদি হয়ে থাকে l1 ইকুয়ালস টু 0, তাহলে আমরা জানি যে বৃত্ত এবং রেখার ছেদবিন্দু দিয়ে নতুন যে বৃত্ত যায় সেই বৃত্তের সমীকরণ কি হয়? s1 প্লাস k l1 ইকুয়ালস টু 0। তাহলে এখন কি হবে বৃত্তটার সমীকরণ? এই বৃত্তটার সমীকরণ হবে s1 প্লাস k l1 ইকুয়ালস টু 0, রাইট? s1 প্লাস k l1 ইকুয়ালস টু 0। তাহলে s1 হচ্ছে কি? এটা x স্কয়ার প্লাস y স্কয়ার, সাথে কি আছে? মাইনাস 6x প্লাস 2y প্লাস 1 প্লাস k l1, k ইন্টু l1, l1 কত? 2x মাইনাস 1, 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। ওকে, ভালো। তাহলে এই বৃত্তটাকে আমি যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখি, কি আসে? আসে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস মাইনাস আমরা প্লাস x দিলাম, x এর সহগ মাইনাস 6, আর এখান থেকে পাওয়া যাবে 2k। তাহলে মাইনাস 6 প্লাস 2k।
প্লাস 2y প্লাস 1 মাইনাস 1 এখানে আছে কত মাইনাস কে, তাহলে 1 মাইনাস কে ইকুয়ালস টু 0। ঠিক আছে, ওকে, ছোট্ট করে একটা 0 লিখে দিলাম এখানে। আচ্ছা, তাহলে এই জিনিসটার সেন্টার কত, এটা কেন্দ্র কত? কেন্দ্র হবে x এর সহগ বাই -2, তাহলে -6 প্লাস 2k বাই -2, এটা হবে কেন্দ্র। সরি, আরো তো আছে, এটা তো ভুজের মান। কোটির মান কত? y এর সহগ বাই -2, তাহলে 2 বাই -2 কত? -1। আচ্ছা, এখন আমাদের যে কেন্দ্রটা আছে, এই কেন্দ্রটা অবভিয়াসলি আমাদের L1 ইকুয়ালস টু 0 রেখার উপরে আছে, সাধারণ জ্যার উপরে আছে। এই জন্যই তো সাধারণ জ্যাকে আমি বেশ বলতেছি, বেশ না ব্যাস। আচ্ছা, তাহলে সাধারণ যে ব্যাস, তার মানেটা কি? আমাদের এই রেখাটার যে কেন্দ্র, সে সাধারণ জ্যার উপরে আছে, তার মানে এই কেন্দ্রটা সাধারণ জ্যার সমীকরণকে সিদ্ধ করে। তাহলে আমি যদি হচ্ছে এই কেন্দ্রের স্থানাঙ্কটাতে x এর মান আর y এর মান সাধারণ জ্যার সমীকরণে বসায় দিই, কে সংক্রান্ত সমীকরণ আসবে, যেটা সমাধান করলে কে এর মান চলে আসবে। আচ্ছা, তাহলে লেখো যেহেতু L1 ইকুয়ালস টু 0, ব্যাস C বিন্দু L1 ইকুয়ালস টু 0 রেখাকে সিদ্ধ করে। ঠিক আছে, অতএব কি হবে সমীকরণে x এর মান কত হবে? -6 প্লাস 2k ডিভাইডেড বাই -2, তাহলে 2 ইন্টু -6 প্লাস 2k ডিভাইডেড বাই -2, 2x -1 ইকুয়ালস টু 0, -1 ইকুয়ালস টু 0। তাহলে কত হবে? 2 আর -2 এর 2 কাটাকাটি, মাইনাস দিয়ে উপরে মাল্টিপ্লাই হয়ে গেলে কত হবে? 2k, এটা হবে -2k আর +6, -1 ইকুয়ালস টু 0। তাহলে আসতেছে 2k ইকুয়ালস টু 5, সেখান থেকে আসতেছে k এর ভ্যালু কত? k এর ভ্যালু 5/2। তাহলে এই হচ্ছে আমাদের k এর ভ্যালু বের করা হয়ে গেল। অতএব সমীকরণ কি আসবে? x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x ইন্টু -6 প্লাস 2k। তো k এর মান কত? k এর মান হচ্ছে 5/2। তাহলে আমি এখানে বসায় দিই প্লাস x ইন্টু -6 প্লাস 2k 5/2 প্লাস হচ্ছে কত হবে? 2y প্লাস 1 মাইনাস k, তার মানে 1 মাইনাস 5/2 ইকুয়ালস টু কত? 0। ওকে, একটু সাজিয়ে লেখা যায় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস, এখানে আছে আমার কাছে 5 - 6 যোগ 5 কত আসবে? -1, তাহলে এটা হবে -x প্লাস 2y 1 মাইনাস 5/2, তাহলে -3/2 ইকুয়ালস টু কত? 0। তাহলে এই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত বৃত্তটার সমীকরণ, যে বৃত্তটার ব্যাস কি? সাধারণ জ্যা। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের ওই বৃত্তটার সমীকরণ, যেই বৃত্তের ব্যাস কি হবে? সাধারণ জ্যা। এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা কিন্তু প্রায় আসে এই টাইপের অঙ্কগুলো। ওকে, সো হোপফুলি আমরা ক্লিয়ার হয়েছি ম্যাথসটার ব্যাপারে, অ্যান্ড কনসেপ্টও হোপফুলি আমরা সবাই ক্লিয়ার। তাহলে চলো এখন হচ্ছে আমরা এই ম্যাথসটা সলভ করি। দেখো কি বলতেছে প্রশ্নে। কোশ্চেনে বলা হচ্ছে আমাদের কাছে দুইটা বৃত্তের সমীকরণ দিয়ে দেওয়া আছে। এই হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, এই হচ্ছে আরেকটা বৃত্তের সমীকরণ। ওকে, ভালো কথা। এখন বলতেছি কি, যে দুইটা বৃত্তদ্বয়ের ছেদবিন্দুগামী ও বৃত্তদ্বয়ের কেন্দ্র সমূহের সংযোগকারী রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করো। আচ্ছা, আমাদের একটু এখানে অ্যানালাইসিস করা দরকার, যদিও ইন দি এন্ড আমরা একই সমীকরণ ইউজ করবো, বাট স্টিল দেখো, যেহেতু সাধারণ জ্যার কথা বলে নাই, তো আমরা এখানে সাধারণ জ্যা যে পাবো তার কোনো আসলে ঠিক ঠিকানা নাই। তো ফার্স্ট বৃত্তের কেন্দ্র কত? x এর সহগ বাই -2, y এর সহগ বাই -2, তাহলে 4,3। আর আমাদের সেকেন্ড বৃত্তটার কেন্দ্র কত? x এর সহগ বাই -2, y এর সহগ বাই -2, তাহলে -16, -12। প্রথম বৃত্তটার কেন্দ্র কত? √g² প্লাস f স্কয়ার মাইনাস c, মানে c তো নাই, তো √g² প্লাস f স্কয়ার, তাহলে 16 যোগ 9 √25 কত আসবে? জাস্ট 5। দ্বিতীয় বৃত্তটার ব্যাসার্ধ কত? √ এখানে যেহেতু c নাই, √g² প্লাস f স্কয়ার, তাহলে আসবে কত?
16 স্কয়ার যোগ 12 স্কয়ার। আচ্ছা, এটা কত হবে? এটা আসবে হচ্ছে আমাদের 20। ঠিক আছে? আচ্ছা। তাহলে এখন দেখো আমাদের প্রথম এবং দ্বিতীয় বৃত্তের কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব C1 C2 ইকুয়ালস টু কত আসতেছে? কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব 4 মাইনাস 16, 4 যোগ 16 হোল স্কয়ার যোগ 3 মাইনাস 12। তাহলে 3 যোগ 12 হোল স্কয়ার ইকুয়ালস টু কত আসে? দেখো, ইকুয়ালস টু আসতেছে হচ্ছে 20 স্কয়ার যোগ 15 স্কয়ার। তাহলে আসতেছে কত এখানে? 25। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে কত পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি হচ্ছে যে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব 25। এদিকে এই দৈর্ঘ্যটা, কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান R1 প্লাস R2। তাহলে যেহেতু কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান, তার মানে এরা পরস্পরকে কি করতেছে? বহিস্থভাবে স্পর্শ করতেছে। তাহলে তাদের যে ছেদবিন্দু, সেটা আসলে ছেদবিন্দু না, সেটা আসলে কি? স্পর্শবিন্দু। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা এমন একটা রেখা বের করতে যাচ্ছি, যে রেখাটা হচ্ছে কি? এই হচ্ছে ২ টা বৃত্ত, তারা হচ্ছে পরস্পরকে কি করতেছে? এই হলো তারা স্পর্শ করল। এখন আমি চাচ্ছি কি? এই যে স্পর্শবিন্দুটা আছে, এই স্পর্শবিন্দুতে আমি একটা রেখা আঁকবো। রেখাটার স্পেশালিটি হইতে হবে কি? যে এই রেখাটা হচ্ছে কেন্দ্রদ্বয়ের যে সংযোগকারী রেখা আছে, এই সংযোগকারী রেখার উপর লম্ব। তার মানে ব্যাসার্ধের উপর লম্ব। আচ্ছা। তাহলে ব্যাসার্ধের উপর লম্ব, আবার এই সাধারণ যে স্পর্শবিন্দু, সেই সাধারণ স্পর্শবিন্দু দিয়ে যায়। এটা আসলে কি? এই রেখাটা হচ্ছে সাধারণ বিন্দুতে, সাধারণ স্পর্শবিন্দুতে সাধারণ স্পর্শকের সমীকরণ। তাহলে এটা হচ্ছে স্পর্শবিন্দুতে সাধারণ স্পর্শকের সমীকরণ। তাহলে এটা সমীকরণ কি? এটার সমীকরণ হতো S1 মাইনাস S2 ইকুয়ালস টু 0। এই সাধারণ স্পর্শকের সমীকরণ কি? S1 মাইনাস S2 ইকুয়ালস টু 0। ঠিক আছে? ওকে। তাহলে যখন দিয়ে আমরা এখন হচ্ছে S1 মাইনাস S2 ইকুয়ালস টু 0 এটা এপ্লাই করে ফেলি, তাহলে আমরা কি পেয়ে যাবো? এই সরলরেখার সমীকরণটা পেয়ে যাবো। সো এই বাকি পার্টটুকু হচ্ছে তোমরা করবা। করে ভাইয়াকে কমেন্টে জানাবা যে তোমাদের আনসার কি আসে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। নিজেরা করে কমেন্টে জানাবা যে S1 মাইনাস S2 করে তুমি লম্ব রেখার সমীকরণটা কি পাচ্ছ? লম্ব রেখাটা আসলে কি হবে আল্টিমেটলি? এটা হবে আমাদের স্পর্শ বিন্দুতে সাধারণ স্পর্শ। তাহলে সাধারণ স্পর্শকের সমীকরণটা কি আসছে সেটা। ঠিক আছে? ওকে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আ মৌলিক অক্ষ নিয়ে একটা আলোচনা। এখন হচ্ছে আমরা একটু সাধারণ স্পর্শক নিয়ে আলোচনা করতে চাই। সাধারণ স্পর্শক কি? যদি হচ্ছে আমাদের কাছে এরকম স্পর্শক থাকে যে স্পর্শকটা একই সাথে উভয় বৃত্তেরই স্পর্শক হিসেবে কাজ করতেছে, সেটাকে আমি বলতে চাই সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক ৩ ধরনের হইতে পারে। একটা হইতে পারে কি? একটা হইতে পারে, এটা নিয়ে আমরা 9-10 এ পড়ছিলাম বৃত্তের চ্যাপ্টারে, যে সাধারণ স্পর্শক ৩ ধরনের। একটা ছিল কি তার মধ্যে, যেটা হচ্ছে স্পর্শবিন্দুগামী সাধারণ স্পর্শক। যেগুলো আমরা আসলে অলরেডি মাত্র পড়ছি, কিছুক্ষণ আগেও পড়ে ফেলছি। তো এটা হচ্ছে একদম ১ম টা, যে স্পর্শবিন্দুগামী সাধারণ স্পর্শক। আরেকটা আছে আমাদের সরল সাধারণ স্পর্শক, এরপরে আছে তির্যক সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক কখন বলি আমি? যখন দেখো সরল সাধারণ স্পর্শক মানে এই সাধারণ স্পর্শকটা এমনভাবে আছে যেন উভয় বৃত্ত এই স্পর্শকের একই পাশে অবস্থান করে। যেমন এই যে মাত্র আমরা যে স্পর্শকগুলো আঁকলাম, আমাদের বৃত্তদ্বয় এই স্পর্শকগুলোর একই পাশে অবস্থান করতেছে। যেমন এই স্পর্শকের একই পাশে ২ টা বৃত্ত আছে, আবার এই স্পর্শকের একই পাশে ২ টা বৃত্ত আছে। এইজন্য এটাকে আমি কি বলতেছি? এটাকে আমি বলতেছি সরল সাধারণ স্পর্শক। আচ্ছা, তাহলে ভাইয়া তির্যক সাধারণ স্পর্শক কি? যখন সাধারণ স্পর্শকটা এমনভাবে আছে যেন স্পর্শকের সাপেক্ষে বৃত্তদ্বয়ের অবস্থান পরস্পর বিপরীত। দেখো, এই হচ্ছে আমরা একটা সাধারণ স্পর্শক আঁকলাম। এই সাধারণ স্পর্শকের পরস্পর বিপরীত পাশে ২ টা বৃত্ত অবস্থান করতেছে। মানে সাধারণ স্পর্শকের এক পাশে একটা বৃত্ত আর অপর পাশে আরেকটা বৃত্ত আছে। তারপর আবার এরকম একটা সাধারণ স্পর্শক আঁকা যায়। এখানেও সেম কাহিনী। এই সাধারণ স্পর্শকের এক পাশে একটা বৃত্ত, আরেক পাশে আরেকটা বৃত্ত। তাহলে এই ধরনের ক্ষেত্রে যেখানে সাধারণ স্পর্শকের পরস্পর বিপরীত পাশে ২ টা বৃত্ত অবস্থান করে, তখন সেই সাধারণ স্পর্শককে আমরা বলি তির্যক সাধারণ স্পর্শক। আর যদি হচ্ছে বৃত্তদ্বয় একই পাশে অবস্থান করে স্পর্শকের, তখন আমি তাকে বলি সরল সাধারণ স্পর্শক। নিশ্চয়ই 9-10 এ পড়ছিলাম, খেয়াল আছে? সো এই টোটাল ৩ ধরনের। স্পর্শবিন্দুগামী সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক। এখন স্পর্শবিন্দুগামী সাধারণ স্পর্শক কি? এটা আসলে অলরেডি আমাদের ডান। এটা নিয়ে তেমন কোনো কিছু বলার নাই। এটা আমরা কিছুক্ষণ আগেই পড়ে ফেলছি। এটার সমীকরণ নিয়ে কথাবার্তা বলছি। কেন হয়, কিভাবে হয়, সবকিছু আমাদের এটা পড়া আছে। সো আমরা পরে যাই। আচ্ছা। এখানে কি বলতেছে? দেখো, কোশ্চেনে বলা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4। এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। দেন আছে আমাদের কাছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x
-8y + 16 = 0। এটা আরেকটা বৃত্তের সমীকরণ। এই বৃত্তদ্বয় পরস্পরকে বহিঃস্পর্শ করে। এটা আমাদেরকে দেখাইতে হবে। আচ্ছা দেখাবো সমস্যা নেই। দেখো। আচ্ছা, এটা আমি দেখাইলাম। এরপরে বলতেছে কি? বহিঃস্পর্শ করার পরে আমাদেরকে আরো দেখাইতে হবে স্পর্শ বিন্দুগামী সাধারণ স্পর্শকের সমীকরণ। তো ২ টা ইজি জিনিস পুরানো পড়া, তারপরেও চলো আমরা একটু করে ফেলি। সো এটা দেখানোর উপায় কি? আমরা হচ্ছে ১ম এ এরা যে বহিঃস্পর্শ করে সেটা প্রমাণ করার উপায় কি? C1 C2 = R1 + R2 সেটা দেখানো। তাই না? তাহলে একটু দ্রুত আগাই। ১ম বৃত্তের কেন্দ্র 0, 0 আর আমাদের ব্যাসার্ধ হচ্ছে 2। দ্বিতীয় বৃত্তের কেন্দ্র কত হবে? 3, 4 আর ব্যাসার্ধ হবে কত? ব্যাসার্ধ R = আসবে হচ্ছে √9 + 16 - 16 তাহলে আসবে হচ্ছে 3। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব C1 C2 = কত? √0 - 3 2 + 0 - 4 আসবে 5। আচ্ছা, এবং এই যে ভ্যালুটা আসলো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব C1 C2, এটার মান R1 + R2 এর সমান হইল না? R1 + R2 এর সমান হইল। আচ্ছা, তো যেহেতু C1 C2 = R1 + R2, অতএব বৃত্তদ্বয় পরস্পর বহিঃস্পর্শ করে। তাহলে এভাবে হচ্ছে আমরা এটা প্রমাণ করে ফেললাম। আচ্ছা, এরপরে বলতেছে স্পর্শ বিন্দুগামী সাধারণ স্পর্শক। এটা করার জন্য কি করতে হবে? এটার জন্য আমাদেরকে এই যে ফর্মুলাটা আছে, ফর্মুলা না, ইটস লাইক এ ফরম্যাট। এই ফরম্যাটটা আমাকে এপ্লাই করতে হবে। S1 - S2 = 0। আচ্ছা, তো এই ফরম্যাট এপ্লাই করার জন্য আমাদের সাধারণ সমীকরণ দরকার হয়। আর প্রথম সমীকরণটা কি সাধারণ অবস্থায় আছে? না। কিভাবে বুঝলেন নাই ভাইয়া? কারণ প্রথম সমীকরণের একপাশে মানে কোন একটা সমীকরণ সাধারণ অবস্থায় আছে, বৃত্তের সাধারণ সমীকরণ। তার মানে হচ্ছে সমীকরণের একপাশে 0 আর বাকি সবকিছু আরেক পাশে আছে। আর তার পাশাপাশি x² y² এর সহগও 1। এই ২ টা কন্ডিশন মানলে তাকে আমরা বলি বৃত্তের সাধারণ সমীকরণ। সো x² y² এর সহগ 1 এটা ঠিক আছে। কিন্তু সবকিছু কি একপাশে আছে? সমীকরণের এক পক্ষে কি 0 আছে? উত্তর হচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে? 4 কে সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে যেতে হবে। যদি আমি তাই করে ফেলি তাহলে আমাদের কাছে কি আসে? আমাদের কাছে আসতেছে হচ্ছে x² + y² - 4 = 0। x² + y² - 4 = 0। আচ্ছা। আর এই যে বৃত্তটা আছে সেই বৃত্তটার সমীকরণ কি আসলো? এটার সমীকরণ তো সাধারণ অবস্থাতেই আছে। x² + y² - 6x - 8y + 16 = 0। এখন একটা থেকে আমরা আরেকটাকে বিয়োগ করে দিই। S1 - S2 করলেই হয়ে যাবে। তাহলে এখানে কত আসতেছে? 0, এখানে আসছে 0, উপরে তো 6x নাই। তাহলে 0 - 6x কত হবে? এটা হবে +6x। উপরে তো y ও নাই। তাহলে 0 - -8y, তাহলে এটা হবে +8y। -4 - 16 তাহলে -20 = 0। আচ্ছা। তাহলে কত আসতেছে? সবাইকে যদি আমি এবার 2 দিয়ে ভাগ করে দিই, 3x + 4y - 10 = 0। ওকে? তাহলে এই চলে আসলো কি আমাদের কাছে সাধারণ স্পর্শকের সমীকরণ। হয়ে গেল। বেশ সহজ। আচ্ছা, এখন হচ্ছে আমরা সরল সাধারণ স্পর্শক নিয়ে কথা বলতে চাই। তো এটা কি হয়, কেন হয় সেটা তো হচ্ছে আমরা একটু আগেই দেখে ফেললাম। এখানে আসলে তেমন কোনো কিছু বলার নাই। আমরা তো মাত্রই দেখলাম যে সরল সাধারণ স্পর্শক কখন বলি? যখন হচ্ছে আমাদের এই স্পর্শকগুলো হচ্ছে কি থাকে? স্পর্শকগুলো হচ্ছে বৃত্তের একই পাশে অবস্থান করে। বৃত্তের একই পাশে না, মানে বৃত্তগুলো হচ্ছে স্পর্শকের একই পাশে অবস্থান করে। তখন আমি তাকে কি বলি? তখন আমি তাকে বলতেছি হচ্ছে সরল সাধারণ স্পর্শক। যেমন এটা একটা সরল সাধারণ স্পর্শক। কেন? কারণ এই স্পর্শকের সাপেক্ষে বৃত্তদ্বয় এই সরলরেখাটার একই পাশে আছে। এইজন্য এটাকে আমি কি বলব? সরল সাধারণ স্পর্শক। প্রথমত এটা সাধারণ স্পর্শক, সেকেন্ডলি এটা সরল সাধারণ স্পর্শক। আচ্ছা। তাহলে এখন হচ্ছে আমরা এই সরল সাধারণ স্পর্শকের ব্যাপারে কথাবার্তা বলতেছি। এটার সমীকরণ কিভাবে বের করব সেটা নিয়ে ভাবতেছি। দেখো, বের করার উপায় কি? দেখো ভাইয়া, সবসময় দেখা যায় যে বৃত্তের সরল সাধারণ স্পর্শক একটা থাকে না। ২ টা পসিবল। এপাশে একটা পসিবল, একই রকম এপাশে একটা পসিবল। তাহলে এই ২ টা সরল সাধারণ স্পর্শক পরস্পরকে নিশ্চয়ই কোথাও না কোথাও ছেদ করবে। বুঝতেই পারতেছো, এরকম একটা ছবি পাওয়া যাবে। যে সরল সাধারণ স্পর্শকগুলো কি করতেছে? পরস্পরকে একটা বিন্দুতে বহিঃস্থ বিন্দুতে ছেদ করতেছে। বহিঃস্থ বিন্দুতে ছেদ করতেছে। বহিঃস্থ বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x1, y1। আচ্ছা। এখন এই বহিঃস্থ বিন্দুর স্থানাঙ্ক যদি আমি বের করতে পারি, তাহলেই কিন্তু কাজটা হয়ে যায়।
দুইটা সরল সাধারণ স্পর্শক পরস্পরকে বহিস্থ বিন্দু টিতে ছেদ করে। আমি যদি কোনোভাবে বহিস্থ বিন্দুর স্থানাঙ্কটা জেনে যাই, তাহলে বহিস্থ বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করার যে প্রসেস, সেই প্রসেস ফলো করেই আমরা কি করতে পারবো? স্পর্শকের সমীকরণ বের করতে পারবো। তাই না? আচ্ছা। তাহলে আমাদের কাজ হচ্ছে এটাই। কি কাজ কি আমাদের? বহিস্থ বিন্দুটার স্থানাঙ্ক বের করা। আচ্ছা, তাহলে চলো বের করি কিভাবে? দেখো, এখানে আমাদের একটা সদৃশকোণীর কনসেপ্ট বলা আছে। আমরা ওইটা ইউজ করে একটা ফর্মুলা বানাচ্ছি। ফর্মুলাটা কিরকম সেটা বোঝার জন্য আমাকে একটু সদৃশকোণী জিনিসটা বুঝতে হবে। দেখো, ফার্স্ট অফ অল আমাদের এখানে ২ টা ত্রিভুজ আছে এবং ২ টাই সমকোণী ত্রিভুজ। একটা আছে C1AT, আরেকটা সমকোণী ত্রিভুজ আছে আমার কাছে C2BT। একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে C1AT, আরেকটা সমকোণী ত্রিভুজ হচ্ছে C2BT। একটা সমকোণী ত্রিভুজ C1AT, আরেকটা সমকোণী ত্রিভুজ C2BT। ২ টাই সমকোণী ত্রিভুজ। আচ্ছা। তাহলে সমকোণী ত্রিভুজ ২ টা এই ২ টা সমকোণী ত্রিভুজ আসলে সদৃশ। সদৃশ কিভাবে বুঝলেন ভাই? কারণ দেখো, বড় সমকোণী ত্রিভুজের একটা কোণ C1TA ইকুয়ালস টু ছোট সমকোণী ত্রিভুজের একটা কোণ C2TB। এই যে কোণটা আছে, এই কোণটা উভয় ত্রিভুজেই আছে। এই কোণটা সাধারণ কোণ উভয় ত্রিভুজেই আছে। আচ্ছা। তাহলে সমকোণী ত্রিভুজে সমকোণ দুইটা তো পরস্পর সমান। এছাড়া যদি হচ্ছে আমি দেখাইতে পারি যে ২ টা ত্রিভুজের অপর একটা কোণও পরস্পর সমান হয়ে যায়, তখন ওই ২ টা ত্রিভুজ সদৃশ হয়ে যাবে। সদৃশকোণী হয়ে যাবে। টু বি মোর স্পেসিফিক। তাহলে এই ২ টা ত্রিভুজ C1AT বড় ত্রিভুজটা আর এই ছোট ত্রিভুজটা এরা পরস্পর সদৃশকোণী। তাহলে এরা পরস্পর যেহেতু সদৃশকোণী, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। অনুরূপ বাহুগুলোর অনুপাত যেমন C1A ডিভাইডেড বাই C2B, অনুরূপ বাহুগুলোর অনুপাত ইকুয়ালস টু কি হবে? C1T ডিভাইডেড বাই C2T, C1T ডিভাইডেড বাই C2T। আচ্ছা। তাহলে যেহেতু এরা পরস্পর সদৃশকোণী, তাই অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান। হুইচ মিনস C1T, দেখো C1A এটা কি? বড় বৃত্তটার ব্যাসার্ধ, আর C2B এটা কি? ছোট বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে মান বসায় দিলাম C1A ইকুয়ালস টু R1 আর C2B ইকুয়ালস টু R2। তাহলে C1 বাই C2 ইকুয়ালস টু কত আসতেছে? R1 বাই R2। সেখান থেকে আমি পাচ্ছি কি? C1T ইস টু C2T ইকুয়ালস টু R1 ইস টু R2। আচ্ছা, এই জিনিসটার সিগনিফিকেন্স কি? একটু দেখো। T এর সাপেক্ষে C1 এবং C2 এদের যে দূরত্বের অনুপাত সেটা হচ্ছে R1 ইস টু R2। তার মানে এই দূরত্বটা হচ্ছে R1, রেশিও সাপেক্ষে এটা হচ্ছে কি R2 আছে। তাহলে এখানে T বিন্দুটা কি করতেছে? C1 C2 এর যে সংযোগকারী রেখা আছে, T বিন্দুটা C1 এবং C2 এর যে সংযোগকারী রেখা আছে, এই রেখাকে R1 ইস টু R2 অনুপাতে বহির্বিভক্ত করতেছে। অনুপাত কখন আসে? C1T ইস টু C2T। T হচ্ছে সাধারণ বিন্দু। তাহলে T হচ্ছে অন্তর্বিভক্তিকারী বিন্দু না বহির্বিভক্তিকারী বিন্দু? বহির্বিভক্তিকারী বিন্দু। কিভাবে? কারণ দেখো, T বিন্দুটা তো C1 C2 এর মাঝে নেই, বাইরে আছে। ছবি দেখে বুঝতে পারতেছি T বিন্দুটা C1 এবং C2 এর বাইরে আছে। তাহলে C1T is to C2T equals to R1 is to R2। এই অনুপাতটা দিয়ে কি বোঝাচ্ছে? বহির্বিভক্তি বোঝাচ্ছে। বহির্বিভক্তির অনুপাত কত? R1 is to R2। এই কথাটাই বলা আছে যে T বিন্দু C1 C2 মানে C1 এবং C2 এর সংযোগকারী রেখাকে R1 is to R2 অনুপাতে বহির্বিভক্ত করে। ঠিক আছে? ওকে। তাহলে এই বহির্বিভক্তির কনসেপ্ট কাজে লাগিয়ে আমি যেহেতু ব্যাসার্ধ জানি, R1 R2 ২ টাই জানি, C1 C2 কেন্দ্র ২ টাও জানি, তাহলে বহির্বিভক্তির কনসেপ্ট কাজে লাগিয়ে বহির্বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। ফর্মুলা আছে, ফর্মুলা ইউজ করে বের করতে পারবো। আচ্ছা। তাহলে বহিঃস্থ বিন্দু T বের করতে পারলেই আমরা সেই বিন্দু থেকে বৃত্তে স্পর্শক আঁকা যায়, এই কনসেপ্ট ইউজ করে স্পর্শকের সমীকরণও বের করতে পারবো। ওকে। তাহলে চলো আমরা এটা সলভ করে ফেলি। চলো। আচ্ছা, এরকম একটা ম্যাথ সলভ করি আমরা এখন। দেখো কি বলতেছে। প্রশ্নে বলা হচ্ছে ২ টা বৃত্ত আছে। একটা আছে x² + y² = 1, আরেকটা আছে আমার কাছে, এটা একটা বৃত্ত। আরেকটা বৃত্ত আছে আমার কাছে x² + y² + 6x + 8y + 16 = 0। ২ টা বৃত্ত আছে আমার কাছে। ঠিক আছে? আচ্ছা। এখন বৃত্তদ্বয়ের সমীকরণ এর সরল সাধারণ স্পর্শকের সংখ্যা এবং সমীকরণ নির্ণয় করা। আচ্ছা। সরল সাধারণ স্পর্শকের সংখ্যা এটা নিয়ে আমরা আসলে একটু পরে পড়ব। আপাতত হচ্ছে আমরা জাস্ট সমীকরণের দিকে ফোকাস করি। আমাদের উদ্দেশ্য হবে কি এখন? আমাদের উদ্দেশ্য হবে এখন এই ২ টা বৃত্তের সরল সাধারণ স্পর্শকের সমীকরণটা বের করা। ঠিক আছে? আচ্ছা। তাহলে চলো আমরা বের করার চেষ্টা করি। ওকে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি লাগবে? আমাদের ফার্স্ট অফ অল লাগবে হচ্ছে বহিঃস্থ বিন্দু T এর স্থানাঙ্ক। তাই তো? আচ্ছা। তাহলে আমাদের আসলে এত ছবি-টবিও দরকার হয় না। ছবি লাগছে বোঝার জন্য। এখন আমাদের আসলে ছবি লাগবে না।
ছবি কিন্তু প্রশ্নে ছিল না। সে আবার আগের মতো তোমাদের এর আগেও বলছিলাম, আমাদের এখানে ভালোমতো বোঝার জন্য দেখা যায় প্রায় স্লাইডেই সমাধানের জন্য যে সকল ছবি দরকার সেগুলো আগে থেকে এঁকে দেওয়া থাকে। আর আমাদের এই ম্যাথে আসলে ছবি দরকার পড়বে না। হ্যাঁ, ছবি দিলে ভিজুয়ালাইজেশন বেটার হয়, বাট আমরা তো অলরেডি বুঝতে পারছি। শুধু হচ্ছে ছবির দিকে তাকানোর দরকার নেই। এমনিতেই হচ্ছে ম্যাথটার ছবি একটু জটিল হয়। অলরেডি আমরা দেখছি। সো আমাদের জাস্ট কনসেপ্টটা যেহেতু জানা আছে যে বহিঃস্থবিন্দু বের করার জন্য কি করতে হবে? কেন্দ্রদ্বয়ের সংযোগকারী রেখাকে R1:R2 অনুপাতে বহির্বিভক্ত করে। এই কনসেপ্টটা কাজে লাগাইতে হবে। তো সেই কনসেপ্ট কাজে লাগায়ে ছবি ছাড়াই আমরা হচ্ছে বহিঃস্থবিন্দুর স্থানাঙ্কটা বের করতে চাই। তাহলে দেখো, ১ম বৃত্তের কেন্দ্র বের করা লাগবে। প্রথম বৃত্তের কেন্দ্র হবে 0,0, ব্যাসার্ধ হবে কত? 1। দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হবে কত? x এর সহগ বাই -2, y এর সহগ বাই -2। তাহলে -3, -4। আর আমাদের ব্যাসার্ধ হবে কত? ব্যাসার্ধ R2 হবে হচ্ছে তোমার 3। বের করেই দেখায় দিই আমরা। √9 + 16 g² + f² - c। আলটিমেটলি আসলো 3। ওকে। তাহলে এই হচ্ছে আমাদের C1 R1 আর C2 R2। ভালো। এখন আমরা হচ্ছে কি চাই? T বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, তাই না? ওকে। তাহলে T, বহিঃস্থ বিন্দু T, বহিঃস্থ বিন্দু T C1 C2 কে R1:R2 অনুপাতে বহির্বিভক্ত করে। ঠিক আছে? আচ্ছা। তাহলে অতএব x = কত হবে? আমরা এখানে একটু হিসাবের জন্য আমরা একটু লিখি এখানে, হ্যাঁ? এই হচ্ছে C1, এই হচ্ছে C2। C1 এর স্থানাঙ্ক কত? 0, 0। C2 এর স্থানাঙ্ক কত? -3, -4। আচ্ছা। আর এটা কোন অনুপাতে বহির্বিভক্ত হচ্ছে? 1:3 অনুপাতে বহির্বিভক্ত হচ্ছে। R1:R2 অনুপাতে, তাই তো? ওকে। এটা আমরা একটু রাফ লিখলাম আমাদের হিসাবের সুবিধার জন্য। তাহলে M1 x2 তাহলে 1 × -3 -M2 x1 তাহলে 3 × 0 ডিভাইডেড বাই M1 - M2 1 - 3 কত আসে? -3/-2 আসতেছে হচ্ছে আমাদের কাছে 3/2। তাহলে T বিন্দুর ভুজের মান 3/2। এবার কোটি। কোটির মান কিভাবে বের করব? আবার সেম M1 y2 -M2 y1 ডিভাইডেড বাই M1 - M2। তাহলে কত হবে? -4/-2 তাহলে কত আসে? আসে হচ্ছে 2। তাহলে আমাদের T বিন্দুর স্থানাঙ্ক কত চলে আসলো? দেখো, T বিন্দুর স্থানাঙ্ক চলে আসলো। আমরা একটু এটাকে কালারটা চেঞ্জ করি। হ্যাঁ, অতএব T বিন্দু আসলো হচ্ছে 3/2, 2। এটা হচ্ছে T বা বহিঃস্থ বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা। তাহলে বহিঃস্থ বিন্দু যদি আমি জেনে যাই, তাহলে ওই বহিঃস্থ বিন্দু থেকে আমি ইজিলি স্পর্শকের সমীকরণ বের করতে পারবো না? পারবো। তাহলে লিখো ধরি স্পর্শক y - y1 = m × x - x1। এখন আমরা একটু দ্রুত আগাবো যেহেতু এগুলো আমরা পড়ছিলাম। আচ্ছা। তাহলে সেই অনুযায়ী কত হবে? এই বিন্দু দিয়ে যাচ্ছে। বহিঃস্থ বিন্দুটা এটা। তাহলে y1 এর ভ্যালু কত? 2। আর আমাদের x1 এর ভ্যালু কত? 3/2। ওকে। তাহলে এটা সাজিয়ে গুছিয়ে লিখি। কত আসবে? আসবে mx - y, তারপরে কত? -3/2m + 2 = 0। ঠিক আছে? ওকে। তাহলে এবার আমরা কি করি? এবার হচ্ছে আমরা লিখব যে, যেকোনো স্পর্শকের সমীকরণ বের করার এই শর্তটা কি? যে কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব ব্যাসার্ধের সমান। তো তুমি চাইলে হচ্ছে ওইটা ইউজ করার জন্য ১ম বৃত্ত ইউজ করতে পারো, ২য় বৃত্ত ইউজ করতে পারো। আমরা চলো ১ম বৃত্ত ইউজ করি। তাহলে ১ম বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শকের দূরত্ব ব্যাসার্ধ r এর সমান হবে। আচ্ছা। তাহলে ১ম বৃত্তের কেন্দ্র থেকে আমাদের এই স্পর্শকের সমীকরণের দূরত্ব কি? mx1 - y1
-3/2m + 2 এগুলো সব মডুলাসের ভিতরে ডিভাইডেড বাই √m² + 1 ওকে ইকুয়ালস টু কত? ব্যাসার্ধের মান কত? 1। আচ্ছা এখন x1 y1 এই বিন্দুটা কি? x1 y1 বিন্দুটা হচ্ছে আমাদের বহিস্থ বিন্দু, সরি বহিস্থ বিন্দু না, কি বলতেছি, আমাদের এখানে তো হচ্ছে কেন্দ্র থেকে এই রেখাটার দূরত্ব বের করতেছি, তাই না? তো কেন্দ্রটা কি? কেন্দ্রটা হচ্ছে 0 0। কেন্দ্রটা কি? প্রথম বৃত্তের কেন্দ্রটা কি? 0 0। ব্যাসার্ধ কত? 1। তাহলে প্রথম বৃত্তের কেন্দ্র 0 0, সেই x1 আর y1 এর ভ্যালু 0 বসায় দিব। বসায় দিলে কত হয়? মডুলাস 3-3/2m + 2 ডিভাইডেড বাই √m² + 1 ইকুয়ালস টু কত? 1। আচ্ছা তাহলে এখানে কি আছে? আমি যদি বজ্র গুণন করে ফেলি আমাদের কাছে কি আসবে? আসবে হচ্ছে মডুলাস 2-3/2m ইকুয়ালস টু, বজ্র গুণন করলে কত হবে? √m² + 1। আচ্ছা তাহলে বোথ সাইডে স্কয়ার করে ফেলি। 2-3/2m হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে m² + 1। স্কয়ার করলে কি আসতেছে আমাদের কাছে? 4 - 2 × 2 × 3/2m + 9/4m² ইকুয়ালস টু m² + 1। 2 2 কাটাকাটি, তাহলে হচ্ছে আমাদের এখানে কত আসে? 4 - 6m + 9/4m² ইকুয়ালস টু হচ্ছে কত? m² + 1। তাহলে হচ্ছে আমাদের m² + 1 সাইড চেঞ্জ করে এই পাশে আসলে কত হয়ে যাবে? 9/4 - m², তাহলে আসবে আমাদের 5/4m²। এটা হয়ে যাবে 5/4m², তাই না? আর যা আছে তাই 4 - 1 হয়ে যাবে হচ্ছে 3। এরকম সমীকরণ দেখতে ভাল লাগতেছে না ভাইয়া? সবাইকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। কত আসে? 5m², এটা হবে 24m + 12 = 0। এবার চলো উৎপাদকে বিশ্লেষণ করি। 5 12 60, -8 কেমনভাবে ভাঙতে হবে যেন 60 আসে, তাই তো? আচ্ছা আমরা ক্যালকুলেটর ইউজ করে ফেলি। এটা মনে হয় ভালোভাবে আসবে না। ক্যালকুলেটর ইউজ করাই বেটার। তাহলে আসতেছে আমাদের m এর ভ্যালু 12 ± 2√21 ডিভাইডেড বাই 5। এই ভ্যালুটা যদি হচ্ছে, দুইটা ভ্যালু আসছে m এর এই দুইটা ভ্যালু তুমি যদি হচ্ছে আমাদের এই যে সমীকরণটা আছে এই সমীকরণে বসায় দাও, তুমি দুইটা স্পর্শকের সমীকরণ পেয়ে যাবা। সরল সাধারণ স্পর্শকের সমীকরণ দুইটাই আসার কথা ছিল। এই যে দেখো দুইটাই আসার কথা। সো দুইটা সমীকরণই তুমি পেয়ে যাবা। ওকে? সো এই ছিল হচ্ছে আমাদের সরল স্পর্শবিন্দুতে তো না, এটা তো আমাদের চলে গেছে। এটা হচ্ছে আমাদের কি ছিল? সরল সাধারণ স্পর্শকের সমীকরণ বের করার প্রসেস। হোপফুলি সবাই ক্লিয়ার হয়েছি। এবার হচ্ছে আমরা একটু কি করব? আচ্ছা সরল সাধারণ স্পর্শকের ২ টা কাহিনী ছিল। আমরা মনে হয় একটা দেখছি এতক্ষণে, রাইট? আচ্ছা। আমাদের সরল সাধারণ স্পর্শকের এটা হচ্ছে নরমাল কেস ছিল, ক্যাটেগরি ছিল। যখন আমাদের ব্যাসার্ধগুলো কি ছিল? একে অপরের অসমান। এখন হচ্ছে আমরা দেখব কি? সরল সাধারণ স্পর্শকের আরেকটা কাহিনী, যেখানে কি হয়? ব্যাসার্ধগুলো একে অপরের সমান হয়। আচ্ছা। তাহলে ভাই ব্যাসার্ধগুলো একে অপরের সমান হলে ঝামেলাটা কোথায়? দেখো এটা আমাদের ক্যাটেগরি 2 হবে, এটা 1 না। 2। দেখো যখন ২ টার ব্যাসার্ধ সমান আমি ছবি দেখেই বুঝতে পারতেছি, তখন আর সরল সাধারণ স্পর্শকগুলো যখন ব্যাসার্ধ ছোট হয়, একটার হয় ছোট, একটার হয় বড়, তখন এরা পরস্পরকে ছেদ করে। ২ টা সরল সাধারণ স্পর্শক। কিন্তু যখন ব্যাসার্ধ সমান, তখন যেহেতু ব্যাসার্ধ সমান, তাহলে এইখানে ২ টা রেখার মধ্যবর্তী দূরত্ব যা, এইখানেও ২ টার মধ্যবর্তী দূরত্ব তাই। দেখো পরস্পরকে ছেদ করতেছে কেন? কারণ যেহেতু ব্যাসার্ধ অসমান, এজন্য এখানে ২ টা রেখার মধ্যবর্তী দূরত্ব যা, এখানে তার থেকে কম। তো এখানে বেশি, এখানে কম। ধীরে, ধীরে আরো কমতে, কমতে একসময় ছেদ করে ফেলছে। কিন্তু এই জায়গাতে কি হচ্ছে? এইখানে ২ টা রেখার মধ্যবর্তী দূরত্ব যা, এইখানেও ২ টা রেখার মধ্যবর্তী দূরত্ব তাই। কেন? কারণ ২ টা বৃত্তের ব্যাসার্ধ সমান। আচ্ছা। তাহলে যেহেতু ২ টা রেখার মধ্যবর্তী দূরত্ব সমান, সমান থাকতেছে, তার মানে ২ টা রেখা পরস্পর কি হয়ে গেছে? সমান্তরাল হয়ে গেছে। সো যখন তোমার কাছে হচ্ছে ২ টা বৃত্তের ব্যাসার্ধ সমান হবে, তখন কি আসবে? ২ টা ব্যাসার্ধ সমান যখন আসবে, তখন কি হবে? সরল সাধারণ স্পর্শকগুলো পরস্পর সমান্তরাল। আচ্ছা। তাহলে এক্ষেত্রে ভাইয়া এক্ষেত্রে হচ্ছে আমি কিভাবে স্পর্শকের সমীকরণ বের করতে পারি? আচ্ছা। এটা খুবই ইজি। কিভাবে বের করা যায়? দেখো এক্ষেত্রে আমরা সমান্তরাল সরল রেখার কনসেপ্ট ইউজ করে সরল সাধারণ স্পর্শক বের করব। ঠিক আছে? আচ্ছা। চলো এটা ম্যাথ করে ফেলি সরাসরি। দেখো আমাদের কাছে কি দেওয়া আছে? ছবি আঁকবো না, ছবি লাগবে না। আমাদের কাছে হচ্ছে ২ টা বৃত্তের সমীকরণ দিয়ে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা। এখন আমরা হচ্ছে এই ২ টা বৃত্তের
সাধারণ স্পর্শকের সংখ্যা, সংখ্যা তো আমরা আগেই বলছি, এটা আমরা বলবো না। তাহলে আমরা হচ্ছে সরল সাধারণ স্পর্শক বের করব। ঠিক আছে, সাধারণ স্পর্শক আমরা কি করব, সরল সাধারণ স্পর্শক বের করব। আচ্ছা, তো ফার্স্ট অফ অল দেখো আমাদের এই প্রথম যে বৃত্তটা আছে, এই প্রথম বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 আর ব্যাসার্ধ হচ্ছে 3। আমাদের দ্বিতীয় বৃত্ত, আগের দ্বিতীয় বৃত্ত আর এই দ্বিতীয় বৃত্ত সেম যেমন হচ্ছে, আচ্ছা না একটু চেঞ্জ আছে, হালকা একটু চেঞ্জ আছে। ওকে, তাহলে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র কত আসবে, আসবে 3,4। আচ্ছা, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে আমাদের 3, ব্যাসার্ধ সেমই আছে। ওকে, সো দুইটা বৃত্তের ব্যাসার্ধ দেখো সেম, তার মানে এখানে সরল সাধারণ স্পর্শকগুলো কি হবে, পরস্পর সমান্তরাল হবে। এই জায়গাতে দুইটা বৃত্তের ক্ষেত্রে সরল সাধারণ স্পর্শকদের পরস্পর সমান্তরাল। ঠিক আছে, আচ্ছা, তাহলে যেহেতু সরল সাধারণ স্পর্শকদের পরস্পর সমান্তরাল, এখন আমাদের সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে কেন্দ্রদ্বয় দিয়ে যে রেখাটা যায় C1 C2 রেখা, সেই C1 C2 রেখার সমীকরণটা বের করতে হবে। তো সবার আগে হচ্ছে আমরা C1 C2 এর সমীকরণ বের করি। C1 C2 রেখার সমীকরণ, আচ্ছা, তার মানে হচ্ছে এই দুইটা বিন্দু দিয়ে যায় এমন রেখার সমীকরণ। তাহলে একটা বিন্দু মূল বিন্দু, তাহলে মূল বিন্দু দিয়ে যায় এমন রেখার সমীকরণ। আচ্ছা, সমস্যা নেই, মূল বিন্দুর কথা যদি কারো খেয়াল না থাকে, যদি মনে হয় যে ভাইয়া মনে নাই, আমাদের একটু জটিল লাগতেছে, তাহলে আমরা নর্মাল নিয়মে করি। x1 y1 x2 y2, এই দুটো বিন্দু দিয়ে যাবে এমন রেখার সমীকরণ কি, y minus y1 divided by y2 minus y1 equals to x minus x1 divided by x2 minus x1। নিশ্চয়ই খেয়াল আছে সবার? আচ্ছা, তাহলে সেই হিসেবে আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে কি আসবে, y minus y1, y1 কত 0 divided by y2 minus y1, y2 কত 4 equals to x minus x1, x1 হচ্ছে 0, x2 হচ্ছে 3। তাহলে সেখান থেকে আমাদের সমীকরণ কি আসতেছে, আসতেছে হচ্ছে 3y minus 4x equals to 0। ভাই এক লাইনেই লিখে দিলাম, এটাই আসবে। আলটিমেটলি এটাই হবে কি আমাদের C1 C2 রেখার সমীকরণ। আচ্ছা, তাহলে এটা যদি C1 C2 রেখার সমীকরণ হয়, আমরা তো জানি মূল আমাদের যে হচ্ছে কেন্দ্র, সেই দুইটা কেন্দ্র দিয়ে যে রেখাটা যায় C1 C2 রেখাটা, সেই রেখাগুলোর কি হবে, সেই রেখাগুলোর সমান্তরালে হবে সরল সাধারণ স্পর্শকগুলো। তাহলে C1 C2 যে রেখাটা, সেই রেখাগুলোর সমান্তরাল রেখা আমাদের দরকার। ঠিক আছে, আচ্ছা, তাহলে ধরি ধরি সরল সাধারণ স্পর্শকের সমীকরণ। সরল সাধারণ স্পর্শকের সমীকরণ কি আসবে, দেখো এই রেখার সমান্তরাল হবে C1 C2 রেখার সমান্তরাল, C1 C2 রেখার সমান্তরাল। এই যে দেখো সরল সাধারণ স্পর্শকগুলো C1 C2 রেখার সমান্তরাল। তাহলে সমান্তরাল, এটা সমান্তরাল রেখার সমীকরণ কি আসবে, আসবে 3y minus 4x plus k equals to 0। সরল রেখা অধ্যায় পড়ছো, এই চেহারার সমীকরণগুলো কি হবে, এই সমীকরণের সমান্তরাল হবে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে কি, এবার হচ্ছে আবারও ওই যে সূত্রটা কি, স্পর্শক বের করার জন্য, স্পর্শক বের করার জন্য সূত্রটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধের সমান। আমরা যদি এখন প্রথম বৃত্ত নিয়ে কথা বলি, তাহলে প্রথম বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব কি হবে, মডুলাস 3y1 minus 4x1 plus k ডিভাইডেড বাই কি, রুট ওভার x এর সহগের বর্গ যোগ y এর সহগের বর্গ। আচ্ছা, এটা হচ্ছে d এর ভ্যালু ইকুয়ালস টু কত, ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান কত 3 প্রথম বৃত্তের ক্ষেত্রে, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রেও 3 একই। আচ্ছা, তাহলে x1 y1 প্রথম বৃত্তের কেন্দ্র 0 0 যদি এখানে বসায় দিই, তাহলে কত হবে, শুধুমাত্র মডুলাস k, নিচে আছে কত, নিচে আছে 5 ইকুয়ালস টু কত 3। তাহলে আমাদের মডুলাস k ইকুয়ালস টু আসতেছে 15। তাহলে সেখান থেকে আমাদের k এর ভ্যালু আসতেছে কত, প্লাস মাইনাস 15। মডুলাস সরায় দিলে ওই পাশে কি দিতে হবে, প্লাস মাইনাস দিতে হবে। তাহলে k এর ভ্যালু প্লাস মাইনাস 15, এই মানটা যদি আমি এখানে বসায় দিই, আমাদের কাছে সমীকরণ চলে আসে কি, সমীকরণ চলে আসে 3x minus 3x না 3y minus 4x, 3y minus 4x plus minus 15 equals to 0 হয়ে গেল, বেশ সহজ। আচ্ছা, সো এটা ছিল আমাদের টোটালি
ক্যাটাগরি 2 অ্যান্ড ক্যাটাগরি 1 কার ব্যাপারে? সরল সাধারণ স্পর্শকের ব্যাপারে। সো এবার হচ্ছে ফুললি সরল সাধারণ স্পর্শক আমাদের শেষ হয়ে গেল। এরপর আমরা কথা বলতে চাই তির্যক সাধারণ স্পর্শক নিয়ে। তির্যক সাধারণ স্পর্শকের ক্ষেত্রে এখানে আসলে আমাদের আগের মতোই সবকিছু কনসেপ্ট প্রমাণও সবকিছু আগের মতো। জাস্ট একটা জিনিস এক্সট্রা একটু আমরা খেয়াল রাখবো, সেটা হচ্ছে কি, যখন তির্যক সাধারণ স্পর্শক হবে তখন দেখা যাবে যে টি বিন্দুটা C1 C2 কে অবভিয়াসলি বিভক্ত করবে, তবে এবার আর বহির্বিভক্ত করবে না। এবার হচ্ছে R1:R2 বা ওই আগের মতোই একই অনুপাতে অন্তর্বিভক্ত করে। টি বিন্দু C1 C2 কে কি করে? R1:R2 অনুপাতে বহির্বিভক্ত না করে এবার কি করবে? সরল সাধারণ স্পর্শকের ক্ষেত্রে হয় বহির্বিভক্তি, এবার হবে কি? অন্তর্বিভক্তি। এসে দেখো টি বিন্দুটা এবার মাঝামাঝি আছে। C1 C2 এর মাঝখানে কোথাও এক জায়গায় আছে। এটা তো স্পষ্টভাবেই বোঝা যায় যখন সরল সাধারণ স্পর্শক তারা পরস্পরকে ছেদ করে C1 C2 এর বাইরে কোথাও। বাট তির্যক সাধারণ স্পর্শকের ক্ষেত্রে ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে এরা পরস্পরকে ছেদ করবে কোথায়? C1 C2 এর মাঝে কোনো এক জায়গায়। তাহলে এক্ষেত্রে কি হয়? টি বিন্দু হচ্ছে আমাদের C1 C2 এর সংযোগকারী রেখাকে R1:R2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সো ম্যাথগুলো আগের মতোই, সবকিছু আগের মতোই। তোমাকে জাস্ট কি করতে হবে? তির্যক সাধারণ স্পর্শক বের করার ক্ষেত্রে তোমাকে বহির্বিভক্তির জায়গায় অন্তর্বিভক্তির কনসেপ্ট কাজে লাগিয়ে টি এর মানটা বের করতে হবে। এখানে আমরা বহির্বিভক্তির কনসেপ্ট কাজে লাগাইছি সরল সাধারণ স্পর্শকের জন্য। তির্যক সাধারণ স্পর্শক বলে কি করতাম? অন্তর্বিভক্তির কনসেপ্ট কাজে লাগিয়ে অন্তর্বিভক্তির ফর্মুলা এপ্লাই করে অন্তর্বিভক্তির জন্য টি এর মান বের করতাম। টি হচ্ছে বহিস্থ বিন্দু। তাহলে বহিস্থ বিন্দু পেয়ে গেলে কি আবারও সেই একই প্রসেস। সো নতুন করে আর ম্যাথটা দেখাচ্ছি না, কারণ একই রকম জিনিস, জাস্ট থিওরিটা জেনে রাখলাম। তাহলে সরল সাধারণ স্পর্শকের ক্ষেত্রে বহিস্থ বিন্দু বের করার জন্য কনসেপ্টটা হচ্ছে বহির্বিভক্তি, আর তির্যক সাধারণ স্পর্শকের ক্ষেত্রে বহিস্থ বিন্দু টি বের করার জন্য কনসেপ্টটা কি? অন্তর্বিভক্তি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এখন চলো আমরা হচ্ছে একটু রিক্যাপ করে ফেলি। ছোট্ট করে একটা জিনিস একটু খেয়াল করে ফেলি। দেখো, তাহলে কি হচ্ছে? যখন দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ কিছুই করতেছে না, দুইটা বৃত্তে পারস্পরিক অবস্থান এরকম, তখন আমাদের সরল সাধারণ স্পর্শকের সংখ্যা হয় 2টা এবং আমাদের তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যা হয় 2টা। আচ্ছা, উপরে ছিল তির্যক সাধারণ স্পর্শক, সমস্যা নেই। দেখো, তাহলে সরল সাধারণ স্পর্শকের সংখ্যাও 2টা, তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যাও 2টা। তাহলে টোটাল আমার স্পর্শক আছে 4টা। টোটাল সাধারণ স্পর্শক কয়টা? টোটাল সাধারণ স্পর্শক 4টা। এরপরে যখন এরা পরস্পরকে বহিঃস্পর্শ করলো, তখন তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যা হয়ে গেল 0। তবে এবার আবার স্পর্শ বিন্দুতে সাধারণ স্পর্শক আছে, এটার মান কত? 1। এবং সরল সাধারণ স্পর্শক আগের মতোই কত আছে? 2। ঠিক আছে? ওকে। তাহলে এটা ছিল আমাদের 2 নাম্বার কেস, যখন বৃত্তদ্বয় পরস্পরকে বহিঃস্পর্শ করে। 3 নম্বরে কি হচ্ছে? যখন বৃত্ত দুইটা পরস্পরকে ছেদ করে। বৃত্ত দুইটা যখন পরস্পরকে ছেদ করে, দেখো ছেদ করে ফেলছে। তো তুমি তো আর এখানে স্পর্শ বিন্দুতে সাধারণ স্পর্শক যে সেটাও পাবা না, আবার তির্যক সাধারণ স্পর্শক সেটাও পাবা না। তির্যক সাধারণ স্পর্শক থাকার জন্য দুইটা বৃত্তের মধ্যে স্পেস থাকা লাগে। তির্যক সাধারণ স্পর্শক তখনই থাকবে যখন দুইটা বৃত্তের মাঝখানে জায়গা থাকবে। বাট বহিঃস্পর্শ ছেদ করে ফেলে তার জায়গাই নেই। তাহলে তির্যক সাধারণ স্পর্শকও নাই। তার মানে তির্যক সাধারণ স্পর্শক শুধুমাত্র প্রথম কেসই পসিবল। অন্য একটা কেসেও তির্যক সাধারণ স্পর্শক পসিবল না। এই যে দেখো, একটা তো পসিবল না। আচ্ছা, তাহলে 2 নাম্বার কেসে হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক নাই, কিন্তু কি ছিল? স্পর্শবিন্দুকে সাধারণ স্পর্শক, কারণ এখানে বহিঃস্পর্শক ছিল। বাট 3 নাম্বার কেসে হচ্ছে কি? ছেদ করে ফেলতেছে। তার মানে এখন স্পর্শবিন্দুও নাই, কারণ তারা স্পর্শ অবস্থায় নাই। তাহলে স্পর্শবিন্দুতে সাধারণ স্পর্শক যেটা, সেটাও পাবো না। সো তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যাও 0, স্পর্শবিন্দুতে সাধারণ স্পর্শকের সংখ্যাও 0। তাহলে আলটিমেটলি পাবোটা কি? শুধুমাত্র ওই আগের মতোই 2টা সরল সাধারণ স্পর্শক পাওয়া যাবে। ঠিক আছে? ওকে। তাহলে 2 নাম্বার কেসে টোটাল স্পর্শক ছিল 3টা সাধারণ স্পর্শক, আর 3 নাম্বার কেসে টোটাল সাধারণ স্পর্শক 2টা। ওকে। এরপর আমাদের 4 নাম্বার কেস, 2টা বৃত্ত অন্তস্থভাবে স্পর্শ করছে, অন্তঃস্পর্শ। আচ্ছা, তুমি নিজেই ভাবো তো, এখন কি আর কোনো সরল সাধারণ স্পর্শক পসিবল? না, এবার আর কোনো সরল সাধারণ স্পর্শক পসিবল না। কেন? খেয়াল করো। কারণ এই স্পর্শকটা ছাড়া, স্পর্শবিন্দুতে সাধারণ স্পর্শক ছাড়া তুমি ছোট বৃত্তে যেই স্পর্শকে আঁকো না কেন, সবগুলো স্পর্শকে কি হবে? বড় বৃত্তের ছেদক হিসেবে কাজ করবে। ঠিক আছে? বুঝতে পারছি। তাহলে এটা কেন হইছে ভাইয়া? কারণ ছোট বৃত্তটা ফুললি বড় বৃত্তের ভিতরে প্রবেশ করে ফেলছে। এইজন্য ছোট বৃত্তের অঙ্কিত যেকোনো স্পর্শক, এই স্পর্শবিন্দুতে সাধারণ স্পর্শক এইটা বাদ দিয়ে অন্য যেকোনো স্পর্শকে তুমি আঁকো না কেন, সেই স্পর্শকটা কি হবে? বড় বৃত্তের ছেদক হিসেবে কাজ করবে, নট স্পর্শক। এইজন্য তুমি আর এখানে সাধারণ স্পর্শক পাবা না উইথআউট স্পর্শবিন্দুতে সাধারণ স্পর্শক। এইজন্য এখন আর সরল সাধারণ স্পর্শকের সংখ্যাও নাই, সেটাও ফুললি 0। আবার তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যাও কত? 0।
তাহলে একমাত্র একটাই স্পর্শক আছে, সেটা কি? স্পর্শ বিন্দুগামী সাধারণ স্পর্শক, সেটার ভ্যালু কত? 1। ঠিক আছে, ওকে। তাহলে এটা চলে গেল। এরপর একদম লাস্টের কেস, সেটা হচ্ছে কি? একটা বৃত্ত ফুললি আরেকটা বৃত্তের ভিতরে অবস্থান করে। সেক্ষেত্রে কি থাকবে না? কোনো সাধারণ স্পর্শকই থাকবে না। তাহলে খেয়াল করো, তুমি যদি এই সিরিয়ালটা মনে রাখতে পারো, তাহলে কিন্তু খুবই ইজিলি টোটাল নাম্বার অফ কমন ট্যানজেন্ট বা টোটাল নাম্বার অফ সাধারণ স্পর্শক খেয়াল রাখতে পারবা। খেয়াল করো, এই সিরিয়ালটা মনে রাখতে হবে, জাস্ট এটাই, আর কোনো কিছু না। সিটি ইকুয়ালস টু 4। এখানে কমন ট্যানজেন্টের সংখ্যা কত? 3টা। এখানে কমন ট্যানজেন্টের সংখ্যা 2টা। দেখো ধীরে ধীরে কমতেছে। এরপর এখানে কমন ট্যানজেন্টের সংখ্যা হয়ে গেল 1টা, আর এখানে কমন ট্যানজেন্টের সংখ্যা হয়ে গেল কি? 0। আচ্ছা, এটা মনে রাখার আরো একটা ছোট্ট টোটকা আছে। টোটকাটা কি? দেখো, খেয়াল করো, খুবই মজার একটা জিনিস এটা, খেয়াল করো। আমাদের এই প্রথম কেসে C1 C2 এটার ভ্যালু গ্রেটার দেন R1 প্লাস R2 নিশ্চয়ই খেয়াল আছে। আচ্ছা, এটাকে আমি এভাবে ভাববো যে এই পাশে আছে আমাদের কমন ট্যানজেন্টের সংখ্যা, এই পাশে আছে 1 যোগ 2। 1 যোগ 2, তাহলে কমন ট্যানজেন্টের সংখ্যা 3 থেকে বড়। সিটি গ্রেটার দেন 1 প্লাস 2, 3 থেকে বড় কি? 4। তাহলে আমার কাছে 4টা আছে। আচ্ছা, দ্বিতীয় কেসের শর্তটা কি? C1 C2 ইকুয়ালস টু R1 প্লাস R2। তাহলে এখন কি হবে? কমন ট্যানজেন্ট ইকুয়ালস টু 1 প্লাস 2। দেখো তো মিলে কিনা? হ্যাঁ, মিলে যায়। কমন ট্যানজেন্টের সংখ্যা 3টা, মিলে গেছে। আচ্ছা, এরপরে কি আছে? C1 C2 কি ছিল এটা? এটার সাথে শর্তটা ছিল যে আমাদের C1 C2 এর ভ্যালু R1 ডিফারেন্স R2 থেকে বড়, কিন্তু R1 প্লাস R2 থেকে ছোট। তার মানে কমন ট্যানজেন্টের সংখ্যা 1 ও 2 এর পার্থক্য থেকে বড়, কিন্তু 1 যোগ 2 এর 1 আর 2 এর যোগফল থেকে ছোট। তার মানে 3 থেকে ছোট, 1 থেকে বড়। 1 আর 2 এর পার্থক্য কত? ডিফারেন্স মানে পার্থক্য। প্রিভিয়াস ক্লাসে বলছিলাম ডিফারেন্স মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ, তার মানে 2 মাইনাস 1। তাহলে সিটি বা কমন ট্যানজেন্টের মান 3 থেকে ছোট, 1 থেকে বড়। তাহলে সেটা কি? 2। টোটকা দিয়ে এটা মনে রাখতে পারো। তাহলে টোটাল কয়টা কমন ট্যানজেন্ট আছে? কারণ এমসিকিউতে, বিশেষ করে অ্যাডমিশনের বোর্ডে 2টাতেই এমসিকিউতে এটা কাজে দিবে। তখন তো আর তুমি এত কিছু ভেবে আনসার করবা না। সো মনে রাখতে পারো এভাবে। আচ্ছা, তারপরে আমাদের লাস্টের ক্ষেত্রে কি হয়? C1 C2 এটার ভ্যালু কি আসে? R1 প্লাস R2, R1 প্লাস R2 না, এটার ভ্যালু আসে হচ্ছে ইকুয়ালস টু, যখন অন্তঃস্পর্শ তখন কি হয়? C1 C2 এর ভ্যালু হচ্ছে ইকুয়ালস টু R1 ডিফারেন্স R2। তার মানে কমন ট্যানজেন্টের সংখ্যা হচ্ছে 1 ডিফারেন্স 2। 1 ডিফারেন্স 2 কত? 1 আর 2 এর পার্থক্য কত? 1। এই যে দেখো 1। আর সবশেষে কি হয়? C1 C2 ইজ লেস দেন R1 ডিফারেন্স R2। তার মানে কমন ট্যানজেন্টের মান কি? 1 ডিফারেন্স 2 থেকে ছোট। তাহলে 1 আর 2 এর পার্থক্য 1। তাহলে কমন টেন্সের সংখ্যা, কমন ট্যানজেন্ট মানে সাধারণ স্পর্শকের সংখ্যা 1 থেকেও ছোট, 1 থেকেও কম। তাহলে সেটা কত? 0 হয়ে গেল। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের সাধারণ স্পর্শক নিয়ে বিস্তর আলোচনা। হোপফুলি আমরা সবাই বুঝতে পেরেছি। তাহলে আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ চলো দেখে ফেলি। এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ। এটা সাধারণ স্পর্শক নিয়ে না, এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব নিয়ে। নিশ্চয়ই তোমরা হচ্ছে সরল লেখার চ্যাপ্টারে প্রতিবিম্বের কনসেপ্টগুলো পড়ে ফেলছো। তাছাড়া 9 10 এ তো প্রতিবিম্ব পড়ছিলেই, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা 9 10 এর সেই কনসেপ্টটা কাজে লাগিয়ে এবং সরল লেখা শেখা কনসেপ্টগুলো কাজে লাগিয়ে এই যে বৃত্তটা দেওয়া আছে, এই বৃত্তটার প্রতিবিম্ব বের করি। এই বৃত্তটার প্রতিবিম্ব বের করি। আচ্ছা, এখন এই বৃত্তটার যে প্রতিবিম্ব বের করব, একটা রেখার সাপেক্ষেই তো প্রতিবিম্ব বের করতে হয়, তাই না? তাহলে কার সাপেক্ষে? মানে আয়নার সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে হয়, রাইট? এটাই তো? হ্যাঁ। তাহলে আয়নাটা হচ্ছে কোথায় আছে? সেটা দেখো প্রশ্নের শুরুতে বলে দিছে যে আমরা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 3, এই যে রেখাটা আছে, এই রেখাটাকে আয়না ধরে এই রেখার সাপেক্ষে এই যে বৃত্ত আছে সেই বৃত্তের প্রতিবিম্ব বৃত্তের সমীকরণ বের করব। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে সেই রেখাটা। এই রেখাটার সমীকরণ কি? x প্লাস ওয়াই ইকুয়ালস টু 3। আর একটু সাজিয়ে গুছিয়ে লিখি, x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়ালস টু 0। আচ্ছা, আর এই হচ্ছে আমাদের সেই বৃত্তটা। এই হচ্ছে আমাদের সেই বৃত্তটা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই বৃত্তের সাপেক্ষে, মানে এই বৃত্তটার এই রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে চাই। তো ফার্স্ট অফ অল এই বৃত্তটার কেন্দ্র আমি জানি। কেন্দ্র কত? x এর সহগ বাই -2, y এর সহগ বাই -2। তাহলে কত আসবে কেন্দ্র? কেন্দ্র আসবে হচ্ছে তাহলে 8, 1। x এর সহগ বাই -2, y এর সহগ বাই -2, 8, 1। আচ্ছা, এখন দেখো আমাদের এই বৃত্তটার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হবে √g² + f² - c। তাহলে g²
প্লাস এফ স্কোয়ার, তাহলে কত আসতেছে 64 যোগ 1 65 মাইনাস সি 65 মাইনাস 56 কত আসবে 9, তাহলে আলটিমেটলি ব্যাসার্ধ আসবে আমাদের এখানে 3। ঠিক আছে, আমি এখানে লিখেই ফেলি, এটার ব্যাসার্ধ কত হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার 64 যোগ 1 মাইনাস 56 আলটিমেটলি আসবে 3। ওকে, তাহলে একটু ভাবো, তোমরা পড়ছিলা 9-10, তোমরা জানো যে প্রতিবিম্বের আকার আকৃতি একদম হুবহু বস্তুর আকার আকৃতির মতো হয় যখন আমরা সরল দর্পণ নিয়ে কাজ করি, সমতল দর্পণ নিয়ে কাজ করি। আমরা এখানে সমতল দর্পণ নিয়েই কাজ করতেছি, ঠিক আছে ভাইরা? আচ্ছা, তাহলে এই বস্তুর আকার আকৃতি এই বস্তুর মতো। আরেকটু স্পেসিফিক বলি, এই বস্তুর আকার এই বস্তুর মতো। আকৃতি তো আমি অলরেডি জানি যে এটা বৃত্ত, এই জন্য এটাও বৃত্ত হবে, এতটুকু জানা আছে, কোশ্চেনেও তাই বলছে, জানি। এখন আকার, তাহলে এই বৃত্তের সাইজ যত, এই বৃত্তের সাইজ যত। সাইজ, বৃত্তের সাইজ কিসের মাধ্যমে নির্ধারিত হয়? ব্যাসার্ধের মাধ্যমে। তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ যত, এই বৃত্তের ব্যাসার্ধ তত। তাহলে আমরা হচ্ছে বৃত্তের সমীকরণ বের করার জন্য একটা তথ্য পেয়ে গেছি যে আমাদের এই প্রতিবিম্ব বৃত্তের ব্যাসার্ধ কত 3। এখন প্রতিবিম্ব বৃত্তের কেন্দ্র জানা লাগবে। কেন্দ্র বের করার ওয়ে কি? দেখো, আমরা জানি যে কোনো একটা বিস্তর বস্তুর প্রতিবিম্ব যে থাকবে, সেই প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হবে? যে এই বিস্তর বস্তুর প্রতিটা বিন্দু, যেমন কেন্দ্রও একটা বিন্দু, প্রতিটা বিন্দুর প্রতিবিম্ব প্রতিবিম্ব আমাদের যে টোটাল বস্তুটা প্রতিবিম্ব তার ভিতরে থাকবে। আবারও বলি, এরকম একটা বিস্তর বস্তুর প্রতিবিম্বে এই বিস্তর বস্তুর প্রতিটা বিন্দুর প্রতিবিম্ব থাকবে। তার মানে এই বিন্দুটার, এই যে বৃত্তটা আছে সেই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? আমাদের এই যে বৃত্তটা, সেই বৃত্তটার কেন্দ্রের প্রতিবিম্ব। ঠিক আছে? আচ্ছা, সো এটা ফিজিক্সের কনসেপ্ট, আসলে আমি অতটা ক্লিয়ারলি হয়তো বলতেও পারতেছি না তোমাদের, তোমরা তো আরো ভালো বুঝতে পারবা ফিজিক্সের ভাইদের কাছে, বাট হোপফুলি তোমরা একটু হালকা পাতলা ধারণা পেয়ে ক্লিয়ার হয়ে গেছো। আলটিমেটলি কথা এটাই যে আমাদের এই বৃত্তটার কেন্দ্র বের করতে হইলে এই রেখার সাপেক্ষে অ্যাকচুয়াল বস্তু বৃত্তের বা অ্যাকচুয়াল যে বৃত্তটা আছে সেই বৃত্তের কেন্দ্রের প্রতিবিম্ব বের করা লাগবে। এই কেন্দ্রের এই রেখার সাপেক্ষে প্রতিবিম্ব কি হবে? প্রতিবিম্ব বৃত্তের কেন্দ্র। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই এই কেন্দ্রটা বের করার ওয়ে কি? বিন্দুর সাপেক্ষে, মানে রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব বের করার ওয়ে কি? ওয়ে হচ্ছে তুমি এই কেন্দ্র এবং এই কেন্দ্র এদেরকে সংযোগ করে দিবা। আচ্ছা, এটা সংযোগকারী রেখা আয়না রেখার উপর লম্ব হবে। ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রথম কাজ হচ্ছে এই রেখাটার সমীকরণ বের করা। তাহলে চলো আমরা এটা বের করি। আনসার দেখো, এই রেখাটা হচ্ছে লম্ব রেখা। কার উপর? এই রেখার উপর। তাহলে লম্ব রেখার সমীকরণ কি হবে? x মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0। আমরা একটু নামকরণ করি, এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের সি প্রাইম। তাহলে আমরা হচ্ছে সি সি প্রাইমের সমীকরণ নিয়ে কথা বলতেছি। x মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন ইহা কোন বিন্দুগামী? ইহা 8,1 বিন্দুগামী। অতএব 8,1 হচ্ছে আমাদের এই সরলরেখার সমীকরণকে সিদ্ধ করে, x মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0 এটাকে সিদ্ধ করে। তাহলে তুমি এখানে বসায় দাও, x এর মান 8 আর y এর মান 1 বসাও। তাহলে আমাদের k এর মান কত আসতেছে? k এর মান আসতেছে -7। তাহলে সি সি প্রাইম কত আসলো? অতএব সি সি প্রাইম ইকুয়ালস টু কত আসলো? সি সি প্রাইম চলে আসলো হচ্ছে ইকুয়ালস টু, তো না, আমরা তো সমীকরণ বের করতেছি তাই না? তাহলে সি সি প্রাইমের সমীকরণ আসলো x মাইনাস ওয়াই মাইনাস 7 ইকুয়ালস টু 0। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এটাকে আমি একটু 1 নম্বর দিই, এটাকে 2 নম্বর দিই, এটাকে 1 নম্বর দিই। ওকে, তাহলে এই রেখা আর এই রেখা এদের সমীকরণ বের করছি। আমরা এখন এই দুটো রেখার ছেদবিন্দু বের করব। কেন বের করব? দেখো, খুবই একবারে আমরা শেষ করে ফেলি বোঝানোটা। হ্যাঁ, দেখো, আমরা হচ্ছে এদের ছেদবিন্দু পেয়ে যাব এদের সমাধান করলে। ছেদবিন্দুটা হচ্ছে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু। তাহলে আমি যদি জানি যে আমাদের এই ছেদবিন্দুর স্থানাঙ্ক কত, আর তারপর ধরে নিই যে আমাদের এই সি প্রাইম হচ্ছে a, p, সি বিন্দুর স্থানাঙ্ক আগে থেকেই জানি, মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা এখন বের করলাম। তাহলে মধ্যবিন্দুর কনসেপ্ট ইউজ করে আমি কি প্রান্তীয় বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো না? অবভিয়াসলি পারবো। ঠিক আছে, তো আমাদের প্রথম কাজ কি হবে এখন? আমাদের প্রথম কাজ হবে 1 ও 2 সমাধান করে 1 ও 2 সমাধান করে 1 ও 2 সমাধান করে মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বের করা।
আচ্ছা, সমাধান করবো কিভাবে? দেখো তুমি মুখোমুখি আসলে হিসাব করতে পারবা। তুমি যদি এদেরকে যোগ করে দাও, ১ আর ২ যোগ করে দিলে দেখো y কাটা যাচ্ছে। প্লাস y মাইনাস y কাটাকাটি যায়। তাহলে 2x - 10 = 0 তাহলে x এর ভ্যালু আসে 5। x = আসতেছে 5 আর y এর ভ্যালু কত আসবে? x এর ভ্যালু আসলো 5। তাহলে 5 যোগ y - 3 তাহলে 2 + y = 0 তাহলে y এর ভ্যালু আসবে -2। ওকে? তাহলে x এর ভ্যালু 5, y এর ভ্যালু -2। এই বিন্দুটার একটা নাম দিই আমরা। এটা হচ্ছে a বিন্দু। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আসলো কি? এই বিন্দুর স্থানাঙ্ক আসলো হচ্ছে 5, -2 যেটা হচ্ছে কি C প্রাইমের মধ্যবিন্দু। ঠিক আছে? আচ্ছা তাহলে লিখে ফেলো যেহেতু a তার মানে 5, -2 C প্রাইমের মধ্যবিন্দু। আচ্ছা, তাহলে এই বিন্দু যেহেতু এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু তাহলে এই ২ বিন্দুর উপর মধ্যবিন্দুর ফর্মুলা এপ্লাই করলে এই বিন্দুর স্থানাঙ্ক পাওয়া উচিত। তার মানে 5 = কত হবে? x1 + x2 / 2 x1 + x2 / 2 8 + a / 2 মধ্যবিন্দুর কনসেপ্ট, মধ্যবিন্দুর ধারণা। তাহলে h + a = 10 সেখান থেকে আমাদের a এর ভ্যালু আসলো কত? 10 - 8 তার মানে কত? 2। একই রকম ভাবে আমরা কি পাবো? -2 = y1 - 2 মানে মধ্যবিন্দুর কোটি কি হবে? y1 + y2 / 2 তাহলে 1 + b / 2 সেখান থেকে আসতেছে আমাদের -4 = 1 + b সেখান থেকে আসতেছে আমাদের b এর মান কত? -5। অতএব C প্রাইম যেটা প্রতিবিম্ব কেন্দ্র সেটার স্থানাঙ্ক কত আসলো? a, b তাহলে 2, -5 হয়ে গেল। শেষ। প্রতিবিম্ব কেন্দ্র কত আসলো? 2, -5। আচ্ছা। তাহলে এবার হচ্ছে আমাদের বৃত্তটার সমীকরণ বের করা লাগবে। অতএব বৃত্ত সমীকরণ কি আসলো? কেন্দ্র কত? 2, -5 তাহলে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার তাহলে y + 5 হোল স্কয়ার হচ্ছে r স্কয়ার। ব্যাসার্ধ কত? আগে থেকেই বলছি ব্যাসার্ধ আমাদের 3 তাহলে 3 স্কয়ার। এই তো শেষ। এই হচ্ছে আমাদের বৃত্তটার সমীকরণ। ওকে? সো এরই সাহায্যে হচ্ছে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে গেল। তো সবাইকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। আর এরপরে হচ্ছে আমাদের আরেকটা ক্লাস বাকি আছে এবং তারই মাধ্যমে আমাদের ফুললি বৃত্তের ক্লাসটা শেষ হয়ে যাবে। ইনশাআল্লাহ লাস্ট ক্লাসে সবার সাথে আবারও দেখা হচ্ছে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।